আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা, এটা একটু জানাও। ওকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুবই ভালো আছো। সকালবেলা ক্লাস নেওয়া আমাদের জন্য একটু কষ্টকর ব্যাপার আর কি, কারণ আমরা হচ্ছে রাত জাগা প্রাণী। তো রাত আহ, রাতে লেট করে ঘুমায় সকালে ওঠাটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। ঠিক আছে, তো যে কারণে টাইমটা একটু এদিক সেদিক হয়েছে। ওকে, তাহলে আমরা হচ্ছে একটু শুরু করি। আমরা কিন্তু ফেসবুকে আগেই জানায় দিছি যে আমাদের ক্লাস 10টা 20-এ শুরু হবে। ওয়েবসাইটে যারা ক্লাস করো কাইন্ডলি নোটিশগুলা, ফেসবুকের নোটিশগুলা একটু চেক করো, যে আমরা হচ্ছে যে নোটিশগুলা দেই যাতে হচ্ছে তোমরা দেখতে পারো। ঠিক আছে, অনেকে হয়তো ওয়েবসাইটে আগে থেকেই জয়েন করছিলা, বাট আমি কিন্তু আগেই তোমাদেরকে ফেসবুকে পোস্ট করে দিছি যে 10টা 20-এ শুরু হবে। ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে। ওকে, যাই হোক, আমরা হচ্ছে আজকের ক্লাসে চলে যাব। হ্যাঁ, আজকের ক্লাস মোটামুটি ছোটই আছে, 50টারও কম স্লাইডে শেষ হবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাস হচ্ছে এইখানে আমরা হচ্ছে একটু দেখব যে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। দেখো, এই যে একটা প্রশ্ন একটু স্কিপ হয়েছিল না, যে সি এর মান কত হইলে এত বৃত্তটি একটা বিন্দু বৃত্ত হবে, এই প্রশ্নটা গত ক্লাসে স্কিপ হয়ে গেছিল। তো স্কিপ হইলে বা তোমাদেরকে আসলে হোমওয়ার্ক কেন দেই না বা হাউস ওয়াইফ দিলে এটা কেন তোমাদেরকে দেই না, কারণ এই এক প্রশ্ন দিয়ে ডিসকাশন গ্রুপ ভরায় ফেলে। এই দুনিয়ার ডিসকাশন গ্রুপে এই প্রশ্ন, ভাই এটার অ্যান্সার কত, অনেকে আবার সলভ করে দিছে ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা এটা আবার আরেকজনকে জিজ্ঞেস করতে হবে, কেন কনফিডেন্ট থাকতে হবে যেটা আমি করছি নিয়ম অনুযায়ী করছি মানে এটা ঠিক আছে। ঠিক আছে, কনফিউজড হওয়া যাবে না। তাইলে এই কনফিডেন্স নিয়ে কিন্তু অ্যাডমিশন টেস্টে, তাহলে পরীক্ষার হলে মনে হবে সবই কনফিউশন। ঠিক আছে, সবই কনফিউশন। আমি একটু ফেসবুকটাও অ্যাড করে নেই, দাঁড়াও, একটু ফেসবুকের কমেন্টগুলোও অ্যাড করে নেই যাতে হচ্ছে দুইটা কমেন্টই দেখতে পারি। শুধু ওয়েবসাইটের কমেন্ট দেখা যাচ্ছে। ওকে, আমি কি 10টা 20 বলতেছি? ঘুম থেকে উঠে আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি কি পোস্টও দিছি 10টা 20 নাকি? মাত্র দেখলাম, হ্যাঁ পোস্ট দিয়ে রাখছি 10টা 20, বাজতেছে 11টা 20। এই হইলো কাহিনী। আচ্ছা, পোস্টটা ডিলিট করে দে, অন্যরা আইসা আবার ভাববে যে আমার তো মাথা টাথা নষ্ট হয়ে গেছে দেখি ঘুম থেকে উঠে। একটু ওয়েট করো তো, এটা তো আমি মাত্র খেয়াল করলাম তোমাদের কমেন্ট দেখা। মানে 10টা 20 পোস্ট করে রাখছি আর কি। আহ মানে ঘুম থেকে উঠে মাথা গেছে আর কি। ওকে, ওকে। এই হইলো অবস্থা, দেখছো? তো এই যে যারা আসলে আমরা লেট করে ঘুমাই, সকালে উঠলে এরকম মাথা কাজ করে না, ভুল টুল হবে না ইনশাল্লাহ। দেখো, সি এর মান কত হইলে
এত বৃত্তটি একটা বিন্দু বৃত্ত হবে। বিন্দু বৃত্ত হওয়ার শর্ত হচ্ছে এটার ব্যাসার্ধ 0। বিন্দু বৃত্ত হওয়ার শর্ত হচ্ছে এটার ব্যাসার্ধ 0। তাইলে এইটার রেডিয়াস ইকুয়াল টু 0, এই একটাই শর্ত। তাহলে দেখো কেন্দ্র কত, -4 3। তাহলে এটার রেডিয়াস কত হবে বলো তো? রেডিয়াস হবে দেখো 16 + 9 - c ইকুয়াল টু 0। ঠিক আছে, ইকুয়াল টু 0 বা বর্গ করে দাও, তাহলে 25 - c ইকুয়াল টু 0। সুতরাং c এর ভ্যালু কত? 25। এই প্রশ্ন আবার তোমাদেরকে ডিসকাশন গ্রুপে দিতে হয় যে ভাই ঠিক আছে কিনা। এটাও আবার ডিসকাশন গ্রুপে দিয়ে কনফিউজ হইতে হয় যে ভাই এটা কি ঠিক আছে, ভাই এটা বাইর করছি নিয়ম অনুযায়ী করছি তার মানে ঠিক আছে। এই জিনিসটা আবার ডিসকাশন গ্রুপে পোস্ট করে দরকার আছে। ডিসকাশন গ্রুপে যেটা একান্তই পারবা না ওগুলা পোস্ট করবা। যাই হোক, এই জন্যই তোমাদেরকে হোমওয়ার্ক দেই না, কারণ ওইটা দিলে ওইটা আবার অঙ্ক করে পোস্ট করবা যে ভাই এটা কি ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের বিন্দু বৃত্ত, এটা স্কিপ হয়েছিল। এখন দেখো, দুইটা বিন্দুর সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কত? এটা একটা ভালো টপিকস, এটা একটা ভালো টপিকস, এটা একটা ভালো টপিকস। দেখো এটা বুঝতে হবে, আজকে কয়েকটা 4-5টা টপিক পড়াবো, এর মধ্যে এটা একটা। দুটি বিন্দুর সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত। ভাই বুঝলাম না। এই যে দেখো দুইটা বিন্দুর সংযোজক রেখাকে, দুইটা বিন্দুর সংযোজক রেখাকে ব্যাস ধরে, ধরো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, ঠিক আছে? তো দুইটা বিন্দুর সংযোজক রেখা ধরো আমাদের হচ্ছে এইটা হচ্ছে এরকম, দুইটা বিন্দুর সংযোজক রেখাকে আমরা কি করব? ব্যাস ধরবো। দুইটা বিন্দুর সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের ইকুয়েশন। এখন কথা হচ্ছে, তাহলে এইটা যদি আমাদের x1 y1 হয়, আর এই বিন্দুটা যদি আমাদের x2 y2 হয়, ধরলাম এইটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই দুইটা বিন্দুর সংযোজক রেখা হচ্ছে এই বৃত্তটার ব্যাস। ভাই একটা কমন সেন্স চিন্তা করো, এই বিন্দুটা এই বৃত্তের উপর অবস্থিত, এই বিন্দুটাও এই বৃত্তের উপর অবস্থিত, দুইটা বিন্দু দ্বারাই বৃত্ত সিদ্ধ হবে। তাহলে এইটা এবং এইটা, ঠিক আছে, এইটা দুইটা বিন্দু দ্বারাই কি হবে বলতো? বিন্দু দ্বারা বৃত্ত সিদ্ধ হবে। তাইলে বিন্দু দ্বারা বৃত্ত সিদ্ধ হবে, বৃত্ত সিদ্ধ হবে। তাহলে এই দুইটা বিন্দু দ্বারাই আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি হবে বলতো? বৃত্তটা সিদ্ধ হবে এই দুইটা বিন্দু দিয়ে। দেখো এই বিন্দুটাও এই বৃত্তের উপরে অবস্থিত, এই বিন্দুটাও এই বৃত্তের উপর অবস্থিত। তাহলে এই এই বিন্দু দিয়েও কি হবে? সার্কেলটা সিদ্ধ হবে, এই বিন্দু দিয়েও সিদ্ধ হবে। যেটা দিয়ে সিদ্ধ করা সহজ ওইটা দিয়ে করব। বাট ভাই 4টা বৃত্তের অপশন সিদ্ধ করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই তো ভাই? এত এই দুইটা বিন্দুর যে কোনো একটা দিয়ে সিদ্ধ হবে বুঝলাম, বা দুইটা দিয়েই সিদ্ধ হবে, বাট আমি কি 4টা অপশন সিদ্ধ করার মতো সময় পরীক্ষার হলে পাবো না। তাহলে কি করব? দেখো এই যে সেন্টারটা, কেন্দ্রটা, দেখো তো এই দুই বিন্দুর একদম ঠিক মধ্যবিন্দু না? তাহলে এই কেন্দ্রটা হচ্ছে দেখো x1 + x2 ডিভাইডেড বাই 2 আর y1 + y2 ডিভাইডেড বাই 2। তাহলে কেন্দ্রটা হচ্ছে এদের মধ্যবিন্দু। তাহলে এই যে দুইটা বিন্দু, তাহলে কেন্দ্র হবে কি বলতো? কেন্দ্র ইকুয়াল টু মধ্যবিন্দু, মধ্যবিন্দু। এই যে দুইটা বিন্দু পাইলাম, কেন্দ্র হবে তাদের মধ্যবিন্দু, ওই বৃত্তের কেন্দ্র হবে তাদের মধ্যবিন্দু। তাহলে আমি এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু বের করলেই বুঝে যাব বৃত্তের কেন্দ্র এটা। তাহলে কেন্দ্র দিয়ে সিদ্ধ করব, এরপরে অপশন টেস্ট করব। ভাই একটা দেখায় দেন, একটা দেখায় দেন। দেখো এখন রাজশাহীতে এই প্রশ্নটা এইবার দিছে, দেখো রাজশাহী 24-25 এইবার আর ইউতে আসছে যে কোনো একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 5 3, তার একটা ব্যাসের এক প্রান্ত 5 - 5 হইলে অপর প্রান্ত কত? অপর প্রান্ত কত? এটা এবার রাজশাহীতে আসছে। ট্রাই করো তো, নিজেরা পারো কিনা ট্রাই করো তো, যে বলো। দেখো এখানে ধরো আমার একটা প্রান্ত দেওয়া আছে ধরো 5 - 5, 5 - 5, কেন্দ্র দেওয়া আছে মানে মধ্যবিন্দু দেওয়া আছে 5 3। তাহলে অপর প্রান্তটা কত? এটা ধরলাম xy, এটা কত হবে বলো? ট্রাই করো, দেখি পারো কিনা। ডি নাম্বার দিচ্ছ। তাহলে দেখো এই 5 + x, দেখো এই 5 + x এদের মধ্যবিন্দু ইকুয়াল টু 5, এদের মধ্যবিন্দু ইকুয়াল টু কত আছে? দেখো 5 ইকুয়াল টু, এই যে এইটা হচ্ছে মধ্যবিন্দু। ভাই কি করলেন? এই যে 5 আর এই যে x, এদের ডিভাইডেড বাই 2, এদের মধ্যবিন্দু হবে কেন্দ্রের বোঝ, কেন্দ্রের বোঝ। তাইলে বা x এর ভ্যালু হচ্ছে 5। এখন আমি দেখবো x এর ভ্যালু 5 আছে কয়টা অপশনে? একটাই। তাহলে অ্যানসার ডি, অ্যানসার ডি। আমি আর y বের করব না,
এটাই করে দিব। ওয়াই বের করলে কি করবে, এই পোলাপান ওয়াই সুদ্ধা বের করবে। পরীক্ষার হলে আমি এইটুকুই রাখলাম, এই প্রশ্নের অ্যান্সার এইটুকুই। ওয়াই বের করে দিলে কি করবে, এরা আবার এই ওয়াই সুদ্ধা বের করবে। দরকার আছে ওয়াই বের করার? দেখো তো, দেখো এক্স এর ভ্যালু আলাদা আলাদা, ওয়াই এর ভ্যালু আলাদা আলাদা, সবগুলা ভ্যালু আলাদা আলাদা, তাহলে আমার যে কোনো একটা ভ্যালু বের করলেই হয়। আচ্ছা ওয়াইটা তারপর আমি বের করে দিচ্ছি। দেখো তাহলে ওয়াই কত আছে এখানে, কেন্দ্রের কোটি আছে 3 ইকুয়াল টু এই যে -5 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, বা দেখো আমাদের এখান থেকে ওয়াই এর ভ্যালু আসতেছে 11, তাইলে আমাদের দাঁড়াইতেছে কত বলতো, 5 11, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা আমরা বের করতে পারবো। এখন দেখো যে এইটা আমাদের জাহাঙ্গীরনগরে আসছে, যে এইটা যদি একটা বৃত্তের ব্যাসের দুই প্রান্ত হয় তাহলে বৃত্তের কেন্দ্র কত, এইটা অ্যান্সার দাও। যে এটা যদি ব্যাসের দুই প্রান্ত হয় তাহলে এই বৃত্তের কেন্দ্র কত। তাহলে ব্যাসের এক প্রান্ত আছে দেখো 4 7, এক প্রান্ত আছে 4 7, আরেক প্রান্ত আছে -8 3, তাহলে এই কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র কত, সেন্টার কত বলো, এটার সেন্টার কত হবে, একটু সবাই অ্যান্সার করো। মালিহা তাবাসসুম তুমি সি দিছো, মাইর খাবা। ঠিক আছে, অঙ্কন বলছে -2 5 হবে। ওকে, তাহলে সেন্টার কেন্দ্র হবে দেখো আমাদের এই যে 4 -8 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে -2। তাহলে কেন্দ্র ধরলাম আমি xy, কেন্দ্র সাপোজ ধরলাম xy, তাহলে এটা x এর ভ্যালু আর y এর ভ্যালু হচ্ছে দেখো আমাদের কত হবে 7 + 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 5, তাহলে -2 5, তাহলে আমাদের দাঁড়াইতেছে -2 5, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। তাহলে কেন্দ্র হচ্ছে কত বলতো, -2 5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ভাই কি করলেন, এই যে ব্যাসের এক প্রান্ত দেওয়া আছে, ব্যাসের আরেক প্রান্ত দেওয়া আছে, তাহলে এই দুইটার মধ্যবিন্দু, তাহলে 4 + 8, প্লাস মানে -8 আছে, -8 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত হবে, -2, আবার 7 + 3, তাহলে 10 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে কত বলতো 5, ইকুয়াল টু 5, -2 5। তাহলে এই যে এইটা করো তো, এটা একটু পরে করো, দেখো এটা করো, এটার অ্যান্সার দাও তো। এইটাও গুচ্ছতে আসছে, জিএসটি 21 22 এর প্রশ্ন, তখন কিন্তু সাস্ট সহ ছিল, মানে সব ভার্সিটি ছিল এটা, তার মানে একটা ভালো প্রশ্ন। এবার রাবিতে দিছে, রাজশাহীতে নরমালি ভালো ভালো প্রশ্নগুলাই দেয়, রাজশাহীতে দিছে, আবার গুচ্ছতে যখন সব ভার্সিটি ছিল তখন আসছে, তার মানে এটা একটা ভালো প্রশ্ন। যে বৃত্তের কেন্দ্র আছে দেখো 2 5, এক প্রান্ত, ব্যাসের এক প্রান্ত আছে দেখো 6 4, এক প্রান্ত আছে 6 4, তাহলে অপর প্রান্তটা কত হবে, ধরলাম xy হবে, অপর প্রান্ত ধরলাম xy হবে, তাহলে এই যে 6 + x ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2, সুতরাং x এর ভ্যালু হচ্ছে -2। ঠিক আছে, আবার দেখো 4 + y ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 5, সুতরাং y এর ভ্যালু হচ্ছে 6, y এর ভ্যালু হচ্ছে 6, -2 6, ভেরি গুড। তাহলে -2 6, এইটা হচ্ছে অপর প্রান্ত, -2 6, এইটা হচ্ছে আমাদের অপর প্রান্ত, -2 6, একজনও ভুল করে নাই, তার মানে এটা পারবে। যে তানবীর হাসান তামিম, এই ছেলেটা ভুল করছে শুধু, আর কেউ ভুল করে নাই। অনেকে আছে ইচ্ছা করে ভুল করে, যে ভাই নাম পড়বে, ইচ্ছা করে ভুল করে। ওকে, এখন দেখো এই টপিক্সের লাস্ট প্রশ্ন, এটা হচ্ছে এই টপিক্সের লাস্ট প্রশ্ন, যে এত এত বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কোনটা। ঠিক আছে, ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কোনটা। রিটেন রুলসে করতে গেলে অনেক বড় হবে, কিভাবে করব রিটেন রুলস, এই দুইটার মধ্যবিন্দু হবে কেন্দ্র, আর এই দুইটার দূরত্বের অর্ধেক হবে ব্যাসার্ধ। আমরা কেন্দ্র আর ব্যাসার্ধ পাইলেই তো বৃত্ত পাওয়া যায়, যেমন ধরো কেন্দ্র 1 2 আর ব্যাসার্ধ ধরো হচ্ছে 10, তাহলে আমরা বৃত্তর সমীকরণ বের করব x - 1 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 10 স্কয়ার। এইটাই তো, কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে পারলে তো একটা বৃত্ত বের করা কোনো ব্যাপার না, যে x - 1 হোল স্কয়ার y - 2 হোল স্কয়ার ইকুয়াল টু 10 স্কয়ার। ভাই এই সমীকরণ থেকে কেন্দ্র আর ব্যাসার্ধ কিভাবে বাইর করব, এই সমীকরণ থেকে কেন্দ্র আর ব্যাসার্ধ কিভাবে বাইর করব। দেখো কেন্দ্র কিভাবে বের করব, এই বৃত্তের কেন্দ্র কত, কেন্দ্র ইকুয়াল টু দেখো -4, তাহলে আমাদের আগে হচ্ছে কেন্দ্রের বোঝ বের করি। দেখো এই যে কেন্দ্র হচ্ছে -4 + 12 ডিভাইডেড বাই 2, আর একটা হচ্ছে 3 - 1 ডিভাইডেড বাই 2, তাইলে কেন্দ্র হচ্ছে দেখো আমাদের 4 1,
আর এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বের অর্ধেক। এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা হচ্ছে ব্যাস। এই বিন্দু থেকে এই বিন্দু, আমি যদি তোমাকে নরমালি বলি, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কি? একটা বৃত্তের ব্যাস। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বের করে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যাবে। তাহলে তুমি এই দুই বিন্দুর দূরত্ব বের করে এটা হচ্ছে অর্ধেক করলে ব্যাসার্ধ পাবা। তাহলে কেন্দ্র ব্যাসার্ধ দিয়ে বৃত্ত বাইর করতে পারো, বাট আমি যাব না, ওই প্রসেসে যাব না, ওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে 4-1 কেন্দ্র আছে কোনটা? দেখো এই যে বি নাম্বার, 4-1 কেন্দ্র আছে ডি নাম্বার। তাহলে এই দুইটার একটা অ্যান্সার হবে, এই দুইটার একটা অ্যান্সার হবে, এই দুইটার একটা অ্যান্সার হবে। এখন আমি দেখবো যে এখানে আমাদের যেহেতু হচ্ছে মাইনাস, দেখো 4-1, তাইলে আমাদের বেশিরভাগ দেখো বড়গুলা আছে মাইনাস, তাইলে বেশিরভাগ সম্ভাবনা আছে প্লাসটা অ্যান্সার হওয়া, মানে সি সি যেটাতে প্লাস। আমি একটু মানে অপশন টেস্ট করব, আর দুইটা এই দুইটার অপশন টেস্ট করলেই হয়ে যাবে। দেখো তাহলে 16, নরমালি চিন্তা করো, 16-1, আমি কি কেন্দ্র ভুল করছি? কেন্দ্র হচ্ছে -4 + 12 ডিভাইডেড বাই 2, তাহলে 4, 3 - 1 ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে 1, 4-1, তাহলে দেখো আমি যদি হচ্ছে সিদ্ধ করি 16 + 1 -32, তারপরে হচ্ছে মাইনাস কত আসতেছে? -32 - 1 -2, আচ্ছা আচ্ছা, আমরা তো হচ্ছে সিদ্ধ করব কেন্দ্র দিয়ে না, কেন্দ্র তো বাইরে করলাম, আমরা এখন সিদ্ধ করব মেইনলি হচ্ছে এই যে কোনো একটা বিন্দু দ্বারা। ঠিক আছে, সিদ্ধ করব হয় এই বিন্দু দিয়ে নয় এই বিন্দু দিয়ে, কারণ আমরা কিন্তু এই বৃত্ত দুইটা কোন বিন্দু দিয়ে যাবে বলতো? একটা বৃত্ত কেন্দ্র বাইর করছি, তার মানে এই বি অথবা ডি অ্যান্সার হবে। এখন দেখো বি অথবা ডি অ্যান্সার হবে, তাহলে এই বিন্দুটা দুইটা বিন্দুই কিন্তু বৃত্তের উপর অবস্থিত। দেখো -4-3 আর একটা হচ্ছে 12-1, তাহলে এই দুইটা বিন্দু দ্বারা সিদ্ধ হবে। এখন আমি বিন্দুর দিকে তাকাবো, দেখো এক্স এর ভ্যালু মাইনাস, এটা ছোট আছে, তাহলে এটা দিয়ে সিদ্ধ করো। দেখো তাহলে কত আসতেছে? 16, তাহলে এইটার ভ্যালু 9 + 9, 16 + 9, তাহলে দেখো এরপরে হচ্ছে +32, তারপরে এখানে 3 বসাইলে -6 -51। এখন দেখো 32 আর 16 48, ঠিক আছে, 48 আর 9 কত? 57, ওইখানে আসতেছে 57, তাহলে = 0। তাহলে অ্যান্সার কত? ডি নাম্বার, অ্যান্সার ডি নাম্বার। এই যে এই অপশনটা কি হচ্ছে বলতো? সিদ্ধ হচ্ছে। কত বিন্দু দ্বারা সিদ্ধ করছি? 4-3 বিন্দু দ্বারা। তাহলে এখানে লিখে দিলাম যে -43 দ্বারা সিদ্ধ, -43 দ্বারা সিদ্ধ করছি। ঠিক আছে, তাহলে আমি এই আগে দুইটা বিন্দু দেওয়া আছে, এখানে কেন্দ্রটা বের করে নিছি, যে এদের কেন্দ্র হচ্ছে কত? 4-1। এখন আমি কেন্দ্র দিয়ে টেস্ট করে যদি দেখি একটা বৃত্তের কেন্দ্র 4-1 আছে, একটা বৃত্তের কেন্দ্র, তাহলে আমার একটা অ্যান্সার হয়ে যাইত। এখন দেখতেছি দুইটা বৃত্তের কেন্দ্র 4-1 আসতেছে, তাহলে যেই অপশনটা, যেই বৃত্তটা এইটা অথবা এইটা, যে কোনো অপশন দ্বারা যে কোনো বিন্দু দ্বারা সিদ্ধ হবে, ওইটাই অ্যান্সার। এখন আমি কেন এই বিন্দু দ্বারা সিদ্ধ করছি? কারণ এইটা দ্বারা ক্যালকুলেশন সুবিধা। 12 নিতে গেলে আমার ক্যালকুলেশন কঠিন হয়ে যাবে, 12 দিয়ে ক্যালকুলেশন কঠিন না, তাহলে আমি এটা দিয়ে করছি। ঠিক আছে, দুইটা দ্বারাই কি হবে বলতো? সিদ্ধ হবে। তাহলে এই টপিক সবার ক্লিয়ার কিনা বলো? এই টপিক সবার ক্লিয়ার কিনা? এটা পারবা কিনা বলো? ডান কিনা? ঠিক আছে, ডান কিনা এটা একটু বলো। এই টপিক সবাই পারবা কিনা? এখন দেখো স্পর্শকের দৈর্ঘ্য, এটাও মোটামুটি এটা সব জায়গায় আসে না। স্পর্শকের দৈর্ঘ্য কয়েকটা জায়গা, স্পেশালি জাহাঙ্গীরনগর, তারপরে এগ্রি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, এই তিনটা ভার্সিটিতে মোটামুটি স্পর্শকের দৈর্ঘ্য আসে। স্পর্শকের দৈর্ঘ্য এটা মোটামুটি হচ্ছে আমাদের আসে। এই কেন্দ্র দ্বারা সিদ্ধ হবে না। এই যারা হচ্ছে আমার মতো ভুল করছো, যে 4-1 দিয়ে সিদ্ধ করতে গেছো, এই কেন্দ্র কি সার্কেলের উপরে আছে? কেন্দ্র দ্বারা তো কোনোদিন বৃত্ত সিদ্ধ হয় না ভাই, বৃত্তের উপরের যে কোনো একটা বিন্দু দ্বারা বৃত্ত সিদ্ধ হবে। তাহলে এইটা দিয়ে হবে, এইটা দিয়ে হবে, কেন্দ্র দ্বারা কখনো বৃত্ত সিদ্ধ হয় না, কেন্দ্র দ্বারা কখনো বৃত্ত সিদ্ধ হয় না। ভাই এটা আমার কাছে কঠিন লাগছে। তাহলে এই দুই বিন্দুর দূরত্ব বের করে এটারে 2 দিয়ে ভাগ করলে পাবা ব্যাসার্ধ, এটা বেশি বড় হয়ে যাবে, অত দরকার নাই। এটা সব থেকে ইজিয়েস্ট প্রসেস, সব থেকে ইজিয়েস্ট। আরেকবার বুঝাইতেছি, দেখো ব্যাসের দুই প্রান্ত, এটা আছে এটা আছে,
দুইটার মধ্যবিন্দু বের করে আমি কেন্দ্রটা পাইছি, তাহলে কেন্দ্র দিয়ে চেক করছি, হয় বি হবে নয় ডি হবে। তাহলে দুইটা অপশনের যে কোনো অপশন এই বিন্দু অথবা এই বিন্দু দিয়ে সিদ্ধ করলেই হয়ে যাবে। যেটা সিদ্ধ হবে ওইটাই উত্তর, যেটা সিদ্ধ হবে ওইটাই উত্তর। এখন দেখো স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে একটা বিন্দু থেকে একটা বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। ভাই এক্স এর জায়গায় x1, ওয়াই এর জায়গায় y1 বসায় দিব, আর কিচ্ছু না, বিন্দুটা জাস্ট টাচ করে বসায় দিয়ে রুট করে দিব, এটাই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য। ভাই বুঝলাম না, দেখো একটা বিন্দু আছে, এই যে যত জায়গায় x পাবা অত জায়গায় x1, যত জায়গায় y পাবা y1 বসায় দিবা, বসায় দিয়ে পুরা বৃত্তটাকে জাস্ট একটা রুট ওভার দিয়ে দিবা, এইটাই স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে একটা বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য বের করতে পারবা না? কিভাবে বের করবা আবার বলতেছি, জাস্ট বিন্দুটা এই পুরা বৃত্তের উপর বসায় দিয়ে রুট করে দিবা, সবগুলাকে এক পাশে রাখতে হবে, সবগুলাকে এক পাশে রাখতে হবে, ঠিক আছে, সবগুলা এক পাশে রাখতে হবে। ওকে ওকে ওকে, তাহলে এখন দেখো একজন কয় বি এর রেডিয়াস বাইর করে দেখান, বি এর রেডিয়াস বাইর করে দেখান, বি এটা বৃত্ত হয়ই নাই, বি নাম্বার তো এমনি এটা বৃত্ত না, এটা কি রেডিয়াস বাইর করা যাবে? তাহলে তো এটা বৃত্তই না, এটা তুমি আনসার কেমনে দিবা? ঠিক আছে, ধরো তুমি নরমালি চিন্তা করতেছো যে সিদ্ধ করতে হবে না, দেখো আমার হয় বি হয় নাই ডি হয়, দুইটার একটা আনসার, বি নাম্বারের রেডিয়াস বাইর করতে পারবা? দেখো তো এনে আছে কত 41 কেন্দ্র, তাহলে 16, দেখো বি নাম্বারের রেডিয়াস বাইর হবে 16 প্লাস 1 মাইনাস 51, 16 প্লাস 1 মাইনাস 51, তাহলে তো এটা বৃত্তই হয় নাই ভাই, এটা রেডিয়াসই আসতেছে না, তাহলে তো এটা বৃত্তই না। যারা এইটুকু বুঝতে পারবা তারা তো আর ওই অপশন টেস্টেও যাওয়ার দরকার হবে না, যারা এইটুকু বুঝতে পারবা যে এটা রেডিয়াসই বাইর হইতেছে না, তার মানে এটা বৃত্ত হয় নাই, তাহলে তো তুমি আরো ভালো মানে আলট্রা লেভেলে চলে গেলা, তাহলে তো তোমার আর এই অপশন টেস্টেও যাইতে হচ্ছে না, তাহলে তো তোমার আর অপশন টেস্টেও যাইতে হচ্ছে না। আমি মনে হয় বুঝাইতে পারছি, আমি মনে হয় বুঝাইতে পারছি। এখন দেখো যে স্পর্শকের দৈর্ঘ্য আমি কি করব, পুরা বিন্দুটা বৃত্তের উপর বসায় দিব। অবশ্যই একটা কথা লিখে রাখছি যে যে কোনো বৃত্তের সমীকরণকে আদর্শ ফর্মে নিতে হবে, এই যে একটা কথা লিখে রাখছি, ঠিক আছে, আদর্শ ফর্মে নিতে হবে, আদর্শ ফর্মে নিতে হবে, আদর্শ ফর্মে নিতে হবে যে কোনো বৃত্ত। ভাই আদর্শ ফর্ম মানে কি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ মাস্ট বি 1 রাখতে হবে, ঠিক আছে। এই যে দেখো এত বিন্দু থেকে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত, তাহলে বৃত্তটাকে আগে তুমি আদর্শ সমীকরণ বানায় ফেলো। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 দিয়ে ভাগ করে দিতেছি, তাহলে এক্স বাই 2 প্লাস 3y/2 প্লাস হাফ ইকুয়াল টু 0, এইটা বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য কিভাবে বাইর করব, এক্স এর জায়গায় 1 বসাবো, ওয়াই এর জায়গায় -1 বসাবো, রুট করে দিব, আর কিচ্ছু না। যত জায়গায় এক্স পাবো এক্স এর জায়গায় বসাবো কত 1, ওয়াই এর জায়গায় বসাবো -1 বসাবো, তাহলে দেখো এক্স এর জায়গায় 1 1 স্কয়ার 1, তারপরে ওয়াই এর জায়গায় বসাবো -1, -1 কে বর্গ করলেও হয়ে যাবে 1, দেখো এখানে 1 তাহলে -1/2, এখানে -1 তাহলে -3/2, আর এখানে আছে +1/2, +1/2, এইটার কি হবে বলো, রুট ওভার, এইটাই হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য, এইটাই হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য, এটাই হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য, এটাই হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে দেখো এই হাফ ওই হাফ কাটা, তাহলে √2 - 3/2 ইকুয়াল টু 1/√2, 1/√2, দিস ইজ অ্যান্সার। এইটা হচ্ছে অ্যাকচুয়াল কি বলতো অ্যান্সার, 1/√2, 1/√2, এটা হচ্ছে 1/√2, 1/√2। একটু ওয়েট করো, একজন টিচার মেসেজ দিছে, একটু রিপ্লাইটা করে দেই, নাহলে ভাববে যে সিন করে রিপ্লাই দিচ্ছি না, মানে পিসিতে মেসেজ আসলে অটোমেটিক সিন হয়ে যায়। হাফিজ ভাই মেসেজ দিছে, হাফিজ ভাই মেডিলজি, ঠিক আছে, ওকে ওকে। দেখো তাহলে এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য, আমরা বের করে ফেলছি, এটা পারবো। ভাই অনেকে আসো যে এখনো বুঝো নাই, এখনো বুঝো নাই, দেখো এই সমীকরণটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিছি, 2 দিয়ে ভাগ করে দিছি, ভাগ করে এক্স এর জায়গায় 1 ওয়াই এর জায়গায় -1 বসাই দিছি। আরেকবার মনোযোগ মনোযোগ, এই সমীকরণটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিছি, এক্স এর জায়গায় 1 ওয়াই এর জায়গায় -1 বসায় রুট ওভার করে দিছি, দিস ইজ স্পর্শকের দৈর্ঘ্য। ওকে,
দেখো এখন 50 বিন্দু হতে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত? অ্যান্সার দিয়ে ফেলো। বাকৃবি এবং জাহাঙ্গীরনগরের প্রশ্ন বলো। এ বি সি ডি বলো 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 বলো। এই যে দেখো, তাহলে এখানে 25 থেকে 16 বাদ দাও। এই যে সবগুলাকে এক পাশে আনতে হবে, তাহলে 25 প্লাস 0 মাইনাস 16 ইকুয়াল টু হচ্ছে 3, ইকুয়াল টু 3। তাহলে অ্যান্সার কত হচ্ছে বলো তো? অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। তাহলে কত হবে? 3 হবে, 3 হবে। এই যে সবগুলাকে কিন্তু এক পাশে আনতে হবে, তাহলে সবগুলাকে এক পাশে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 16 ইকুয়াল টু 0। এখন আমি সুতরাং স্পর্শকের দৈর্ঘ্য, সুতরাং স্পর্শকের দৈর্ঘ্য, সুতরাং স্পর্শকের দৈর্ঘ্য ইকুয়াল টু এটা। নেক্সট প্রশ্ন, এত বিন্দু থেকে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত? দেখো রাবিতেও আসছে 22-23-এ, জাহাঙ্গীরনগরে গতবার আসছে। বলো কত হবে? এই প্রশ্নের অ্যান্সার দিয়ে ফেলো, পারলে বুঝবো, এটা পারবা, এটা তোমার আর আটকাইতে পারবে না। দেখো বৃত্তটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে, তাহলে সুতরাং স্পর্শকের দৈর্ঘ্য হবে, দেখো রুট ওভার বের করো। আমার আগে তোমরা অ্যান্সার দিবা, বলো আমার আগে অ্যান্সার দিবা। 1 যোগ -1 কে বর্গ করলেও 1 হয়ে যাবে, তারপর -3x, তাহলে -3, মাইনাসে মাইনাসে +4 হয়ে যাবে, +7, +7, তাহলে 11 13, 13 থেকে 3 বাদ দিলে রুট ওভার 10 থাকতেছে, রুট ওভার 10। তাহলে এইটাই অ্যান্সার, রুট ওভার 10, এটাই আমাদের কি বলতো অ্যান্সার, ডি নাম্বার। পারবা না? এ বলো যে হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য পারবা কিনা? আর নাই, আরো আছে? এটা তো করাইলাম, এটা করাইছি, এটাই প্রথম অঙ্ক করাইছি। এই যে 2x স্কয়ার 2y স্কয়ার মাইনাস x প্লাস 3y প্লাস 1, এটা মান সহ আসে, এটা অনেক জায়গায় আসছে। দেখো এই যে কত জায়গায় এই প্রশ্নটা আসছে, এটাই প্রথমটা করাইলাম। এই যে 2x স্কয়ার 2y স্কয়ার মাইনাস x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0, 1 মাইনাস 1 বিন্দু, হ্যাঁ 1 মাইনাস 1 বিন্দু, এটাই প্রথমে করাইলাম। তাহলে এটা হচ্ছে 1/√2, সি নাম্বার। এটা অলরেডি করাই ফেলছি, এটা এখানে আর করাইলাম না। হ্যাঁ, এটার অ্যান্সার কত বলো তো? সি নাম্বার, এটার অ্যান্সার হচ্ছে সি নাম্বার। ওকে, স্পর্শকের দৈর্ঘ্য পারবো। এখন হচ্ছে স্পর্শকের সমীকরণ, এটা এবার কৃষিতে আসছে তাই না? স্পর্শকের সমীকরণ এটা 3টা ভার্সিটিতে আসে, এইটাও আর ইউ, জে ইউ এবং এগ্রি, এই 3টা ভার্সিটিতে মোটামুটি এই প্রশ্নটা আসে। স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের সমীকরণ, এই রিলেটেড প্রশ্ন শুধু এই 3টা ভার্সিটিতে বেশিরভাগ আসে আর কি। দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি ইকুয়াল টু 0 বৃত্তের উপর অবস্থিত x1 y1 বিন্দুতে অঙ্কিত একটা স্পর্শকের সমীকরণ কত হবে? ঠিক আছে, একটা স্পর্শকের সমীকরণ বের করব। সূত্রটা খুবই সুন্দর, তবে মনে রাখতে হবে, প্র্যাকটিস না করলে তোমার জীবনেও মনে থাকবে না। x ইন্টু x1, দেখো একটা বিন্দু দেওয়া থাকবে, তাহলে ওই বিন্দু দ্বারা সিদ্ধ হবে। তুমি যদি বুঝতে পারো, তুমি যদি বুঝমান হও, তাহলে একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দু দ্বারা সিদ্ধ হবে। আবার ঝামেলা আছে, যদি তোমাকে মূল বিন্দুতে স্পর্শক বের করতে বলে তখন কি করবা? তখন তো সিদ্ধ করে লাভ নাই, কারণ সবগুলাই মূল বিন্দু দিয়ে সিদ্ধ হয়ে যাবে। তোরা 0 0, মূল বিন্দু মানে 0 0 বিন্দু, 0 0 দিয়ে এইবার যেটা এগ্রিতে আসছে 0 0 দিয়ে বের করতে গেলে তো সবগুলাই সিদ্ধ হয়ে যাবে। তাহলে ট্রিক্স হচ্ছে কখন অ্যাপ্লাই করবা? যখন দেখো যে না একটা বিন্দু, একটা অপশনই শুধুমাত্র বিন্দু দ্বারা সিদ্ধ হচ্ছে, সেই ক্ষেত্রে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবা। তাহলে ওকে। আর যদি তোমার হচ্ছে মেইন সূত্রটা মনে রাখবা, x ইন্টু x1 y ইন্টু y1 z ইন্টু x প্লাস x1 f ইন্টু y প্লাস y1 প্লাস c। ভাই মাথার উপর দিয়ে গেলেও কিছুই বুঝলাম না, বুঝার দরকার নাই, ওয়েট করো। দেখো x দিয়ে ওই যে x1 টাকে গুণ করছি, y দিয়ে y1 কে গুণ করছি, z x প্লাস x1 বাই j এর মান কোনটা? এই যে x এর সহগকে 2 দিয়ে ভাগ করে দিব, z ইকুয়াল টু x এর সহগ বাই 2। আবার -2 দিয়ে ভাগ করো না, -2 দিয়ে ভাগ করে কোনটা? কেন্দ্র, -g বের করার সময়। ঠিক আছে, তাহলে 2 দিয়ে ভাগ, আর f ইকুয়াল টু y এর সহগ বাই 2। y এর সহগকে 2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে g আর f। ঠিক আছে, এটা হচ্ছে g আর f। তাহলে g ইন্টু x প্লাস x1 f ইন্টু y প্লাস y1 প্লাস c, এই যে c যা থাকবে এটা বসায় দিব। আর যদি একটা মূল বিন্দু মানে একটা মূল বিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্ত হয়, এত বৃত্তের উপর স্থিত x1 y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ কত? এটা একদম ইজি অ্যান্সার, শুধু x ইন্টু x1 y ইন্টু y1 মাইনাস স্কোয়ার, আর কিচ্ছু না। তার মানে x স্কোয়ারটাকে দেখো, এখানে তো দুইটা x ইন্টু x, দেখো y স্কয়ার মানে কি? y ইন্টু y, এই যে জাস্ট একটা x কে আমি x1 দিয়ে দিব, একটা y কে y1 দিয়ে দিব, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। দেখো y স্কয়ার, এখানে কিন্তু অলরেডি দুইটা y আছে, অলরেডি দুইটা y আছে।
তাহলে দেখো এখানে জাস্ট একটা y1, একটা y থাকবে আর একটা y1, এখানে একটা x থাকবে আর একটা x1, আর বাকি যা আছে তাই। এখানে মাইনাস স্কোয়ার আছে, মাইনাস স্কোয়ার, এখানে মাইনাস স্কোয়ার আছে, তাহলে এখানে কি হবে মাইনাস স্কোয়ার, শেষ ভাই। তাহলে উপরের লাইনটা যেটা করলেন এইখানে তো দেখো, এখানে খেয়াল করো এই জি এর সাথে x আছে কয়টা, দুইটা, x প্লাস x 2x। দেখো জি এর সাথে এখানে x আছে g ইন্টু 2x, 2x কে লিখতে পারি দেখো g ইন্টু x প্লাস x লিখতে পারি না, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx, তাহলে g ইন্টু 2x মানে g ইন্টু x প্লাস x। এই যে x প্লাস x টাকে একটাকে দিয়ে দিছি x1, আবার 2fy, দেখো 2fy, তাহলে 2fy কে আমি লিখতে পারি কত বলো তো, f ইন্টু 2y। তার মানে আমি বলতে পারি f ইন্টু y প্লাস y, 2y কে আমি এইভাবে লিখতে পারি। তাহলে এই যে y প্লাস y টাকে আমি ভাঙা দিলাম, একটা y1 একটা y। জাস্ট এইভাবে সিম্পল তুমি মনে রাখলে তোমার কাছে এই সূত্র মনে রাখা কোনো ব্যাপারই না, ঠিক আছে, কোনো ব্যাপারই না। ওকে, দেখো এত বৃত্তের মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত, এবার কৃষিতে আসছে। এত বৃত্তের মূল বিন্দুতে স্পর্শক কত, দেখো তো মূল বিন্দু মানে কি 0 0, দেখো 0 0 বিন্দু দিয়ে সবগুলা সিদ্ধ হবে। কি করবা, বিপদে পড়ে গেছো, তোমার তো এই ট্রিক্স কাজে লাগবে না, যে ট্রিক্স হচ্ছে বিন্দু দ্বারা সিদ্ধ করবা। তাহলে এগ্রিতে একটা প্রশ্নই আসছে 24-25 বৃত্ত থেকে, দুইটা আসছে, সরি দুইটা, একটা হচ্ছে ওই যে খণ্ডিতাংশের দৈর্ঘ্য, এগ্রি 24-25 দুইটা আসছে, খণ্ডিতাংশের দৈর্ঘ্য 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, এটা এগ্রিতে আসছে আর এইটা এগ্রিতে আসছে। তাহলে দেখো কোন অপশনটা তুমি আসলে সিদ্ধ করবা, সবগুলাই সিদ্ধ হবে, বের করো কত হবে, বের করো। দেখো এত বৃত্তের মূল বিন্দুতে স্পর্শক, তাহলে একটা বিন্দু 0 0 0 বিন্দু, তাহলে এইটা x1 এর ভ্যালু, এইটা y1 এর ভ্যালু, এইটা x1 ও 0 y1 ও 0। আরেকবার বলেন, আরেকবার বলেন, সূত্রটা ভালো করে দেখো ভাই, ক্লাসের মধ্যে মন কই রাখো, এত চিল্লায় চিল্লায় বলি তারপরেও মন রাখে আরেক জায়গায়, ঠিক আছে। x ইন্টু x1 y ইন্টু y1 z ইন্টু x প্লাস x1 f ইন্টু y প্লাস y1 প্লাস c, এটা হচ্ছে সূত্র। সূত্রটা আরেকবার ক্লাসে লিখবা খাতায়, তাইলেই হচ্ছে দেখবা যে পারে যাবা। তাহলে দেখো x ইন্টু x স্কোয়ারটাকে জাস্ট ভাঙায় লিখবো, x স্কোয়ারটাকে এইভাবে লিখবো, x ইন্টু x1 এইভাবে লিখবো, ঠিক আছে। তাহলে x1 এর ভ্যালু কত আছে 0, প্লাস দেখো y ইন্টু y1 এর ভ্যালু কত 0, প্লাস g এর মান কত আছে দেখো, x এর সহগকে 2 দিয়ে ভাগ, x এর সহগকে 2 দিয়ে ভাগ, তাহলে g এর ভ্যালু আছে 2, x প্লাস x1 প্লাস দেখো y এর সহগকে 2 দিয়ে ভাগ, y এর সহগকে 2 দিয়ে ভাগ মানে হাফ, f এর ভ্যালু আছে হাফ। ভাই বুঝলাম না, g এর ভ্যালু হচ্ছে x এর সহগকে 2 দিয়ে ভাগ, f এর ভ্যালু হচ্ছে y এর সহগকে 2 দিয়ে ভাগ। ভাই আপনি না -2 দিয়ে শিখাইছিলেন কেন্দ্র বের করা, আরে বেটা কেন্দ্র হচ্ছে -g - f, -g - f, যে কারণে -g বের করার সময় আমরা x এর সহগকে -2 দিয়ে ভাগ করি। এখানে শুধু জিটা দরকার, এখানে -g দরকার না, -g আমার দরকার নাই, -g হচ্ছে কেন্দ্রের ক্ষেত্রে। তাহলে g হচ্ছে শুধু x এর সহগকে 2 দিয়ে ভাগ, এটা হচ্ছে g এর ভ্যালু, আর f হচ্ছে y এর সহগকে 2 দিয়ে ভাগ। তাহলে g এই যে এখানে দেখো x এর সহগকে 2 দিয়ে ভাগ করলে কত আসতেছে 2, চিহ্ন যা আছে তাই থাকবে, x প্লাস x1 এর মান 0, প্লাস y এর সহগ আছে 1, 1 কে দেখো মনে মনে 1 আছে, 1 কে 2 দিয়ে ভাগ করলে হাফ, তাহলে এইটা হচ্ছে f এর ভ্যালু। তাহলে f এর ভ্যালু এত, y প্লাস y1 0, c এর মান নাই, দেখো c এর মান এখানে নাই, তাহলে c এর মান 0, এত ইকুয়াল টু 0। এখন তুমি হচ্ছে অ্যানসার করতে পারবা, বা দেখো 2x ইকুয়াল টু y বাই 2 ইকুয়াল 0, বা দেখো 4x প্লাস y ইকুয়াল টু 0। দিস ইজ অ্যাকচুয়াল অ্যান্সার, দেখো তো আছে কিনা, 4x প্লাস y ইকুয়াল টু 0 হবে, 4x প্লাস y ইকুয়াল টু 0, ডি নাম্বার অ্যান্সার হবে, ডি নাম্বার, ডি নাম্বার। এই সূত্রটা আমি অনেকগুলো অঙ্ক করাবো, তোমার এমনিই মুখস্থ হয়, ক্লাসের মধ্যেই দেখবা সূত্র মুখস্থ হয়ে গেছে। সূত্রটা আরেকবার মুখস্থ করো, x ইন্টু x1, এই যে x1 তো বিন্দু দেওয়া থাকবে, y ইন্টু y1, z ইন্টু x প্লাস x1, f ইন্টু y প্লাস y1 প্লাস c, এই যে কনস্ট্যান্ট যা দেওয়া থাকবে তাই যোগ করে দিবা, তাই যোগ করে দিবা। দেখো আরো দুই একটা করলে ক্লিয়ার হবে। এত বিন্দু থেকে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ কোনটা বলো, এইটা এইবার রাজশাহীতে আসছে, এই যে দেখো, এবং জাহাঙ্গীরনগর 22-23 দুইটা শিফটে এই প্রশ্ন আসছে, দুইটা শিফট, জাহাঙ্গীরনগর 22-23 দুইটা শিফটে আসছে, স্পর্শকের সমীকরণ কত, এটা খুবই বেশি আসে, বলো তো কত হবে। এত বিন্দু থেকে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ, এই যে সূত্র কি, x ইন্টু x1 প্লাস y ইন্টু y1 প্লাস z ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1
প্লাস হচ্ছে কত সি ইকুয়াল টু 0। এইটা আমাদের কি বলতো এই স্পর্শকের সমীকরণ বের করার একটা ফর্মুলা, সরাসরি ফর্মুলা। ঠিক আছে, সরাসরি হচ্ছে স্পর্শকের সমীকরণ বের করার ফর্মুলা। ওকে ওকে, এখন আমরা এখানে বসাবো এই যে x ইন্টু x1 এর ভ্যালু আছে কত 4 প্লাস y ইন্টু y1 এর ভ্যালু আছে কত 5। ঠিক আছে, দেখো তাইলে আমি এটাকে সরাসরি বলে দিলাম, দেখো এটাকে সরাসরি বলে দিলাম যে 4x প্লাস y ইন্টু y1 তাহলে 5y। আচ্ছা তোমাদেরকে একটু ভাঙাই করাই, নাইলে আবার অনেকে বুঝবে না যারা স্লাইড দেখে। x ইন্টু 4 প্লাস y ইন্টু 5 প্লাস জি এর ভ্যালু কত আছে, দেখো জি এর ভ্যালু আছে 1। এই যে x এর সহগকে 2 দিয়ে ভাগ করবা, তাহলে এটা হচ্ছে জি এর ভ্যালু 1। তাহলে 1 ইন্টু x প্লাস x1 এর ভ্যালু আছে দেখো 4 প্লাস f এর ভ্যালু আছে দেখো 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2। তাহলে 2 y প্লাস y1 এর ভ্যালু আছে 5 এবং c এর ভ্যালু আছে কত 1 প্লাস 1 ইকুয়াল টু 0। ইকুয়াল টু কত 0। তাহলে দেখো আমাদের দাঁড়াইতেছে 4x প্লাস 5y, তারপরে এখান থেকে আসতেছে প্লাস x প্লাস 4 প্লাস 2y প্লাস 10 প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো 15। তাহলে এখান থেকে দাঁড়াইতেছে 5x প্লাস 7y প্লাস 15 ইকুয়াল টু 0। এটা আমাদের অ্যান্সার, এইটা আমাদের অ্যান্সার। আছে কি অপশনে 5x প্লাস 7y প্লাস 15 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে একটা কাহিনী আছে, এখানে একটা কাহিনী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করছে, আমি যেটা তোমাদেরকে একটু ভাঙে দেই। স্পর্শকের সমীকরণ একটা বিন্দু দিয়ে, দেখো 4 বিন্দুতে এত বৃত্তে অঙ্কিত একটা স্পর্শকের সমীকরণ বের করো। দেখো এই সমীকরণটা স্পর্শকের বিন্দু দ্বারা সিদ্ধ হয় না, দেখো 4-5 বিন্দু দ্বারা সিদ্ধ হয় না, বাট তোমাকে একটা বিন্দুতে একটা রেখা আঁকাইতেছো, মানে ওই বিন্দু দিয়ে জিন্দেগি উল্টে গেলে ওই বিন্দু দ্বারা সিদ্ধ হবে। তার মানে প্রশ্নে মিস্টেক আছে, প্রশ্নটা অ্যাকুরেট হয় নাই। তাহলে এটা আমি একটু উল্লেখ করে দিলাম যে প্রশ্নে ভুল আছে, কোনো একটা ডাটা মিসিং দিছে, প্রশ্নে ভুল বা অসামঞ্জস্যতা আছে। ঠিক আছে, প্রশ্নে অসামঞ্জস্যতা আছে, অসামঞ্জস্যতা আছে। ঠিক আছে, তাইলে প্রশ্নটা সঠিক হয় না অ্যাকচুয়ালি, বাট তোমাকে যেহেতু সূত্র জানো ওইভাবেই করতে হবে। দেখো কোনো অপশনই কিন্তু সিদ্ধ হয় না, ঠিক আছে, কোনো অপশনে কিন্তু তোমার এই 4-5 বিন্দু দ্বারা সিদ্ধ হয় না। বাট একটা বিন্দুতে ধরো তুমি একটা বৃত্ত আঁকাইলা, সাপোজ একটা বৃত্ত আঁকাইলা, এই বৃত্তের ধরো যে এইটা একটা বিন্দু, সাপোজ এটা একটা বিন্দু, এই বিন্দুতে তুমি একটা স্পর্শক আঁকাইলা, যে এই বিন্দুতে তুমি একটা স্পর্শক আঁকাইলা, তাহলে 100% শিওর থাকো এই বিন্দু দ্বারা এই স্পর্শক এবং বৃত্ত দুইটাই সিদ্ধ হবে। ঠিক আছে, 100% শিওর থাকো যে এই বিন্দু দ্বারা এই স্পর্শক এবং বৃত্ত দুইটাই সিদ্ধ হবে, দুইটাই সিদ্ধ হবে, সিদ্ধ হইতে হবে। তার মানে এখানে যেহেতু সিদ্ধ হচ্ছে না, তার মানে এইখানে প্রশ্নে আসলেই অসামঞ্জস্যতা আছে, এটা 100% হবে। তুমি এই শুধু বিন্দু দিয়ে সিদ্ধ করে অ্যান্সার করে আসতে পারবা সকল স্পর্শক, শুধু মূল বিন্দু আসলে, এই যে মূল বিন্দুর প্রশ্নগুলো আসলে তখন এই ব্রড রুলসটা অ্যাপ্লাই করবা। বাট কোনো একটা বিন্দুতে একটা বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক বের করতে বলছে, মানে তুমি কি করতে পারবা, সিদ্ধ করতে পারবা। আমি মনে হয় বুঝাইতে পারছি, ঠিক আছে, আমি মনে হয় বুঝাইতে পারছি যে এইটা আসলে হচ্ছে বিন্দু দ্বারা কি হবে বলতো, সিদ্ধ হবে। এখন এত বৃত্তের উপর এত বিন্দুতে স্পর্শক কত, এটাও রাজশাহীর প্রশ্ন, এটাও রাজশাহীর প্রশ্ন। তাহলে কি করবা, এই যে x ইন্টু x1 প্লাস y ইন্টু y1 মাইনাস স্কোয়ার ইকুয়াল স্কোয়ার। তাহলে দেখো আমাদের দাঁড়াইতেছে 3x, এইটাই সমীকরণ, 3x প্লাস 4y ইকুয়াল টু স্কোয়ার। এটা তো ইজি, এটা তো মূল বিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা তো ইজি, এটা তো অনেক সহজ। দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার বৃত্ত, এবার স্কোয়ার বৃত্ত এত বিন্দুতে স্পর্শক কত, তাহলে এক্স এর সাথে 3 গুণ করবো, ওয়াই এর সাথে 4 গুণ করবো, ইকুয়াল টু আর স্কোয়ার যা আছে ওইটাই। এই যে দেখো, এই যে সূত্রটা আরেকবার দেখো, যে এত বৃত্তের ক্ষেত্রে x1 y1, তাহলে এই যে x ইন্টু x1 y ইন্টু y1 মাইনাস স্কোয়ারের জায়গায় রেখে দিব ইকুয়াল টু 0, এটাই অ্যান্সার। তাহলে x এর সাথে এই x স্কোয়ারটাকে জাস্ট আমি এইভাবে লিখবো, x ইন্টু x1, y স্কোয়ারটাকে আমি শুধু y ইন্টু y1 দুইটাতে লিখবো এইভাবে ভাঙে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের কি বলতো অ্যাকচুয়াল অ্যান্সার। তাহলে স্পর্শকের সমীকরণ পারবা কিনা বলো, স্পর্শকের সমীকরণ পারবা কিনা, স্পর্শকের সমীকরণ পারবা কিনা, এটা একটু বলো, এটা একটু বলো দেখি। স্পর্শকের সমীকরণ এই যে একটা আছে, সিলেট কৃষি 17-18, দেখি কার অ্যান্সার হয়। হ্যাঁ, আমি করে দিব না, মেয়েরা ট্রাই করো, মেয়েদেরকে ক্লাসে নাকি বেশি পচায়, ওদেরকে দিয়ে অঙ্ক করাবো, ছেলেরা পারবে এটা। মেয়েরা বলো,
এত বৃত্তের উপর এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত? ঠিক আছে, ঠিকই তো, পার্কে যায় বাবুর হাত ধরে বসে থাকো, তাহলে স্পর্শ করতে খুব ভাল লাগে, হাত ধরতে খুব ভাল লাগে, অঙ্কের স্পর্শক বাইর করতে ভাল লাগে না, বৃত্তকে স্পর্শ করছে এটা ভাল লাগে না। ঠিক আছে, ঠিকই পার্কে যায় বাবুর হাত ধরে, তোমার হাত ধরে একদম আমি পুরা দুনিয়ার সব দেখতে পাইতেছি, তোমার চোখে আমি পুরা পৃথিবী দেখতে পাই। ঠিক আছে, এরকম একটা অবস্থা না? তাহলে কত হয়? এ হয়, এই যে সিদ্ধ করে দিছে, দেখো এই বিন্দু দ্বারা সিদ্ধ হবে, দেখো সিদ্ধ হয় কোনটা? 3 - 1, 3 - 1, 3 - 1, একটাই সিদ্ধ হয়, এ নাম্বার একটাই সিদ্ধ হয়, 100% সিদ্ধ হবে। এই বিন্দু দ্বারা স্পর্শকের সমীকরণ মানে এটা দিয়ে সিদ্ধ হবে। এখন ভাই ব্রড রুলসটা করে দেন, এই যে x * 3 প্লাস y * -1, দেখো তারপরে হচ্ছে প্লাস, এই যে জি এর ভ্যালু আছে কত? -1, তাহলে -1 * x + 3, তারপরে দেখো এফ এর ভ্যালু আছে কত? 3, তাহলে +3y - 1 + 2 = 0। সূত্র বসায় দিছি। হ্যাঁ, এখন দেখো 3x - y - x - 3 + 3y - 3 + 2 = 0। তাহলে দেখো আমাদের দাঁড়াইতেছে 2x + 2y, 2x + 2y - 4 = 0, সুতরাং x + y - 2 = 0। তাহলে তুমি এই কাজটা করবা না, হ্যাঁ, পরীক্ষার হলে যদি দেখো যে একটা বৃত্তের উপর একটা বিন্দুতে স্পর্শক বাইর করতে বলছে, তুমি সরাসরি সিদ্ধ করবা। তাহলে স্মার্ট পিপল কি করবে আমি একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে যারা স্মার্ট পিপল ওরা হচ্ছে বিন্দু দিয়ে সিদ্ধ, বিন্দু দিয়ে সিদ্ধ করবে, বিন্দু দিয়ে সিদ্ধ। ঠিক আছে, এইটা স্মার্ট পিপলরা কাইন্ডলি অ্যাপ্লাই করবা, এত বড় অঙ্ক করার দরকার নাই। যদি শুধুমাত্র মূল বিন্দুতে স্পর্শক চাই তখন তুমি এই রুলসটা অ্যাপ্লাই করবা মূল বিন্দুতে বাইর করার ক্ষেত্রে। ঠিক আছে, বুঝাইতে পারছি আশা করি। ওকে ওকে, নেক্সট দেখো একটা সরল রেখা একটা বৃত্তক, এটা আগে দুইটা বাদ দিছে এখানে। হ্যাঁ, এখন দেখো এইটা তোমার বৃত্ত থেকে আরেকটা বস লেভেলের টপিকস, যে একটা রেখা একটা বৃত্তের স্পর্শক। খেয়াল করো, y = mx + c একটা রেখা, একটা রেখা, এই যে x² + y² = a² বৃত্তের স্পর্শক, এ এখানে কি বলতো? ব্যাসার্ধ। সি এখানে কি? কনস্ট্যান্ট। তাইলে আমি বলতেই পারি, দেখো সি ইকুয়াল টু প্লাস মাইনাস, এখানে আর লিখবো না, এটা যেহেতু একটা অঙ্ক দেওয়া আছে এখানে সলভ করব। সি ইকুয়াল টু +-a√1 + m²। এইটা একটা মারাত্মক জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুবই বেশি আসে, এটা স্টার দিয়ে রাখো। স্পেশালি যারা কৃষির পরীক্ষা দিবা মাথায় রাখবে, এটা এগ্রিতে আসবেই। ঠিক আছে, এটা লেখা রাখো যে 100% ফর এগ্রি, যারা এগ্রি পরীক্ষা দিবা, এগ্রি প্লাস জিএসটি দুইটাতে এটা 100%। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এগ্রি এবং জিএসটি যারা পরীক্ষা দিবা, এটা 100% একটা টপিক, যে y = mx + c, এই রেখাটা x² y² = a², এ হচ্ছে এখানে ব্যাসার্ধ, রেডিয়াস। তাহলে বৃত্তের স্পর্শক হইলে c হবে c = +-a√1 + m², এখন কথা হচ্ছে, প্রশ্ন দেখো x² + y² = 9 বৃত্তের স্পর্শক x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, স্পর্শকের সমীকরণ কত? তাহলে স্পর্শকের সমীকরণ 100% y = mx + c হবে। ভাই বুঝলাম না, এই যে x² y² = a², এই বৃত্তের স্পর্শক x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ঢালের মান কত? tan 45, ঢালের মান কত? tan 45 = কত? 1, ঢালের মান কত? tan 45 মানে এটা হচ্ছে 1। তাহলে tan 45 বা 1 এটা যদি ঢালের মান হয়, এখানে ব্যাসার্ধের মান কত আছে দেখো তো, এই যে a = কত আছে? 3, কত আছে? 3। তাহলে এত বৃত্তের স্পর্শক x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, স্পর্শকের সমীকরণ কত? এই যে এইটা স্পর্শকের সমীকরণ, y = mx + c। তাহলে দেখো y = m এর মান কত? 1 * x প্লাস c এর মানটা কত হবে? তাহলে ওই যে c বের করার সূত্র হচ্ছে +-a, তাহলে c = +-a√1 + m², এটা হচ্ছে c এর ভ্যালু। তাহলে দেখো আমি এখান থেকে পাচ্ছি y = x
প্লাস মাইনাস এর ভ্যালু কত আছে 3 1 প্লাস এম স্কোয়ার, তার মানে 3√2। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। দেখো বুঝছো কিনা? y ইকুয়াল টু mx প্লাস c, c এর ভ্যালু সরাসরি দেওয়া নাই, c এর ভ্যালুটা বের করছি। c এর ভ্যালু সূত্র কি? প্লাস মাইনাস এর রুট ওভার 1 প্লাস m স্কয়ার। ভাই এর ভ্যালু কত? এই যে 3, এই যে 3, এই যে 3 স্কয়ার 3 ভাই 1 প্লাস m স্কয়ার এর ভ্যালু √2 কিভাবে হইলো? ওই যে m এর ভ্যালু 1 আর 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত? 2 √2, তাহলে 3√2। দিস ইজ অ্যাকচুয়াল অ্যান্সার। এই প্রশ্নটা দেখো রাজশাহীতে 22-23, গুচ্ছতে জিএসটি 23-24, মানে তোমাদের সব ভার্সিটি ছিল 23-24-এ, সব ভার্সিটি। তার মানে এটা একটা ভালো প্রশ্ন। এবং জাহাঙ্গীরনগর গতবার মানে 23-24, গুচ্ছতেও গতবার আসছে, রাজশাহীতেও আসছে, একই প্রশ্ন। এই প্রশ্নটা খুবই কোয়ালিটিফুল। আবার কিছু কিছু প্রশ্নে দেখবা যে অপশন দেওয়া থাকে, এই সরাসরি ডাল বের করে উত্তর করা যায়। ঠিক আছে, সরাসরি ডাল বের করেও কি করা যায়? উত্তর করা যায়। যে পরের প্রশ্নটা দেখো, দেখো বলছে এত বৃত্তে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, স্পর্শকের সমীকরণ কত? দেখো আমাদের হচ্ছে জাহাঙ্গীরনগর 23-24 আসছে। তাহলে একটা স্পর্শক আমাকে বলছে স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে স্পর্শকের ডাল হবে আমাদের কত বলতো? 30 ডিগ্রি, মানে ডাল হবে tan 30 ডিগ্রি, মানে ইকুয়াল টু 1/√3। এখন দেখো শুধু ডাল দিয়ে উত্তর করতে পারবা। দেখো ডাল 1/√3 এরকম অপশন কোনটা বলো? মানে এমন একটা স্পর্শক যে স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে ডাল। ঢাল মানে কি? y ইকুয়াল টু mx প্লাস c, এই আকৃতিতে সাজাও। এই যে দেখো, এই যে দেখো এটার কত ঢাল কত আসে না? এটা আসে না, y ইকুয়াল টু mx প্লাস c হবে, mx প্লাস c। এই যে এইটা দেখো, এইটার ডাল y ইকুয়াল টু 1/√3x, তার মানে এটার ডাল হচ্ছে আমাদের কত? বি নাম্বার অ্যান্সার। তাহলে অ্যান্সার কত বলো তো? বি নাম্বার, বি নাম্বার। ভেরি গুড, একজনও ভুল করে নাই, সেরা। এই যে ন্যারো ইউজ করে, এই ন্যারো ইউজ মানে কি? তুই কি সংকীর্ণ নাকি অনেক? উল্টাপাল্টা নাম ইউজ করো না, হ্যাঁ, এটা রিকোয়েস্ট তোমাদের প্রতি রিকোয়েস্ট, যে উল্টাপাল্টা নাম এগুলা ইউজ করো না, এটা তোমার লাইফে প্রভাব পড়বে। হ্যাঁ, তুমি একটা নামের প্রভাব তোমার লাইফে পড়তেই পারে। একটা নাম, একটা নামের একটা বারাকা আছে। নিজের আকিকা করা নাম দিয়ে সব জায়গায় আইডি ইউজ করবা, সব জায়গায় একটা নাম ইউজ করবা, এইটা একটা ভালো জিনিস, এটা একটা স্মার্টনেস। যত জায়গায় আছে নিজের একদম ফুল নাম ব্যবহার করবা। যেমন দেখবা তোমার নাম, ধরো সাপোজ আমার কথাই বলি, আমার নাম এমডি সুমন হোসেন, আমি কিন্তু শুধু সুমন অমুক তমুক এগুলা ইউজ করি না, আমি সব জায়গায় দেখবা আমার এমডি সুমন হোসেন, আমার সব জায়গায় একই নাম। ঠিক আছে, পুরা নামটা সবসময় ইউজ করার চেষ্টা করি, এটা একটা স্মার্টনেস। এটা তুমি কাইন্ডলি, এটা যত বড় হবা দেখবা যে তখন আরো বুঝতে পারবা, নিজের নামটা সবসময় এভাবে ইউজ করবা। হ্যাঁ, এই যে মাহবুবা মৌ, ঠিক আছে, মাহবুবা মৌ দরফরানির জামাই, না এগুলা হচ্ছে, এগুলা ভালো জিনিস না। কে এর মান কত হইলে এত সরল রেখাটি এত বৃত্তের স্পর্শক হবে বলো? y ইকুয়াল টু mx প্লাস c, y ইকুয়াল টু mx প্লাস c, তাহলে m এর ভ্যালু কত আছে দেখো 3, c এখানে a এর ভ্যালু কত আছে দেখো √10। আমার কথা হইতাছে কে এর ভ্যালু কত? কে মানে mx প্লাস c, c যেই কথা এখানে কে ওই কথা, c যেই কথা এখানে কে ওই কথা, তাহলে কে ইকুয়াল টু হবে প্লাস মাইনাস a √1 প্লাস m স্কয়ার, 1 প্লাস m স্কয়ার। যেহেতু আমার এখানে প্লাস মাইনাস নাই, তাহলে আমি শুধু প্লাস দিয়েই করব। এটা এগ্রিতে গতবার আসছে, ওই যে দেখো কৃষি এবং বাকৃবি 17 প্রশ্ন। তাহলে দেখো প্লাস মাইনাস এর ভ্যালু কত আছে? √10 ইনটু 1 প্লাস m স্কয়ার, m স্কয়ারের বর্গ কত আসতেছে দেখো এখানে 1 প্লাস 9, √10 গুণ করলে 10 আসতেছে, √10 গুণ করলে 10 আসতেছে। তাহলে অ্যানসার কত? বি। অ্যানসার কত বলো তো? অ্যানসার হচ্ছে বি নাম্বার, অ্যানসার বি নাম্বার। ভেরি গুড, ঠিক আছে, বি নাম্বার। দেখো কে এর মান কত হইলে y ইকুয়াল টু 3x প্লাস k, এই সরল রেখাটা x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু 10 বৃত্তের স্পর্শক হবে। তাহলে y ইকুয়াল টু mx প্লাস c একটা রেখা, x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, তাহলে এর ভ্যালু কত? √10। এই বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে c ইকুয়াল টু প্লাস মাইনাস a √1 প্লাস m স্কয়ার। ভাই c এর জায়গায় শুধু কে দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নাই। দেখো এর ভ্যালু √10, ভাই প্লাস মাইনাস অপশনে নাই, আমি আর নেই, প্লাস মাইনাস নাই, তাহলে এটা স্কিপ করো, হ্যাঁ, প্লাস মাইনাস থাকলে নিতা। তাহলে দেখো a 1 প্লাস m স্কয়ার, এই যে √10 10। নেক্সট দেখো
এত রেখাটি এত বৃত্তের স্পর্শক হবে যদি, এটা দেখো বাকৃবিতে কয়বার আসছে, বাকৃবিতে এটা কয়বার আসছে, যে এত রেখাটি এত বৃত্তের স্পর্শক হবে যদি, বলো 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 এটা কত হবে, বলো এটা হচ্ছে কত হবে, যে y ইকুয়াল টু mx প্লাস c, এই রেখাটা দেখো এখানে কিন্তু এর ভ্যালু 1, তাহলে এইখানে আমাদের আমি বলতেই পারি যে c ইকুয়াল টু প্লাস মাইনাস এর ভ্যালু যেহেতু 1 রুট ওভার 1 প্লাস m স্কয়ার, রুট ওভার 1 প্লাস m স্কয়ার, যেহেতু এর ভ্যালু 1, তাহলে বা c স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস m স্কয়ার, সুতরাং m স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস c স্কয়ার, বা c স্কয়ার মাইনাস 1, m স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার মাইনাস 1, তাহলে অ্যানসার কত, এ নাম্বার। অ্যানসার কত আসতেছে বলো তো, এ নাম্বার আসতেছে, অ্যানসার আসতেছে আমাদের এ নাম্বার। ঠিক আছে, অ্যানসার তাহলে কত, এ। ঠিক আছে, এ হবে। এই যে দেখো তাহলে c স্কয়ার ইকুয়াল 1 প্লাস m স্কয়ার, m স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার মাইনাস 1, দিস ইজ অ্যাকচুয়াল। এইভাবে প্রশ্নগুলো দেয় কৃষিতে অনেক বেশি আসে, আমি যেটা বললাম তোমাকে, এটা আমি অলরেডি করাইছি। এখন দেখো, এখন দেখো যে এইটা আরেকটা টাইপের স্পর্শক, এটা আরেকটা টাইপের স্পর্শক, এইটাই আজকের ক্লাসের সব থেকে কঠিন টপিক, এরপরে আর কোনো কঠিন টপিক নাই। আজকের ক্লাসের এটাই সব থেকে কঠিন এবং গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে এটা একটা। দেখো আমি একটু তোমাকে চিত্রটা ড্র করে দেখায় দিই, চিত্রটা ড্র করে একটু তোমাকে দেখায় দিই। দেখো যে এইটা হচ্ছে আমাদের কি বলতো, অথবা এটা দিয়ে একাই, ওকে দেখো ওকে খেয়াল করো যে এইটা একটা যদি স্পর্শক হয়, আচ্ছা স্পর্শকের ইয়াটা এইভাবেই দেই, এইভাবেই দেই। দেখো যে এইটা একটা বৃত্ত, একটা বৃত্তের একটা স্পর্শক হচ্ছে এটা, এই স্পর্শকটার সমীকরণ হচ্ছে ধরো ax প্লাস by প্লাস c, ax প্লাস by প্লাস c, স্পর্শক তো একটা সরল রেখা, একটা এটা হচ্ছে একটা স্পর্শক। এখন কথা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র থেকে ওই বৃত্তের রেখা পর্যন্ত দূরত্ব, দেখো এই বৃত্তের একটা কেন্দ্র আছে মাইনাস জি, এই বৃত্তের একটা কেন্দ্র আছে কত, মাইনাস জি মাইনাস এফ, এই কেন্দ্র থেকে এই রেখা পর্যন্ত দূরত্ব ওই বৃত্তের ব্যাসার্ধের সমান। এই একটা শর্ত মনে থাকলে অঙ্ক শেষ। ঠিক আছে, তাহলে একটা রেখা একটা বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কি, একটা রেখা একটা বৃত্তকে যে কোনো সাইডে স্পর্শ করুক, যে কোনো সাইড, এই সাইড হইতে পারে, এই সাইড হইতে পারে, এই সাইড হইতে পারে, এই সাইড হইতে পারে, যে কোনো সাইডে স্পর্শ করুক, স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে ওই রেখার, ওই রেখা থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধের সমান। এই যে এইটুকু দূরত্ব, এইটুকু দূরত্ব হচ্ছে বৃত্তের কিসের সমান বলো, ব্যাসার্ধের সমান। তাহলে তোমার দুইটা তথ্য বের করতে হবে, একটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, আর এই কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব বের করতে হবে। তাহলে এই যে দেখো মাইনাস এজি মাইনাস বিএফ, এই যে বিএফ দেখা মেয়েদের মনে মানে খুশি হয়ে গেছে, দেখছো যেখানেই মেয়েরা দেখে বিএফ খুশি হয়ে গেছে, মনে পড়ে গেছে। ঠিক আছে, তাহলে মাইনাস এজি মাইনাস বিএফ প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার স্কয়ার বি স্কয়ার, মানে দেখো মাইনাস জি মাইনাস এফ, এই বিন্দু থেকে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এই রেখার দূরত্ব কত হবে, এক্স এর জায়গায়, এক্স এর জায়গায় এটা বসায় দাও, দেখো এক্স এর জায়গায় মাইনাস জি বসায় দাও, তাহলে মাইনাস এজি মাইনাস বিএফ প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার স্কয়ার বি স্কয়ার, রুট ওভার স্কয়ার বি স্কয়ার, এইটা ইকুয়াল টু হবে ওই বৃত্তের ব্যাসার্ধ, এইটা ইকুয়াল টু হবে ওই বৃত্তের কি বলতো, ওই বৃত্তের ব্যাসার্ধ, এটা ইকুয়াল টু হবে ওই বৃত্তের ব্যাসার্ধ। আর যেহেতু ব্যাসার্ধ দূরত্ব ঋণাত্মক হয় না, তাহলে একটা মডুলাস সাইন, এই একটা শর্ত ফলো করলেই তোমার এই টপিকসটা শেষ। ঠিক আছে, ওকে দেখো খেয়াল করো মাইনাস এজি মাইনাস বি এফ প্লাস হচ্ছে কি বলতো সি, তাহলে মাইনাস জি মাইনাস এফ হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই রেখা পর্যন্ত দূরত্ব ওই বৃত্তের ব্যাসার্ধের সমান। এই শর্তটা মনে হয়েছে কিনা বলো, এই শর্তটা পারবা কিনা, একটাই শর্ত, একটা সরল রেখা একটা বৃত্তকে স্পর্শ করলে কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ, এই একটা শর্ত মাথায় রাখলেই হয়ে যাবে। তোমার এগুলা মনে রাখার কোনো দরকার নেই, এই সূত্র এগুলা কিছু না, দেখাই আমি অঙ্ক করাই। দেখো এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এত রেখাকে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ কোনটা, এবার রাজশাহীতে আসছে, খুব ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। এইবার রাজশাহীতে আসছে যে এমন একটা বৃত্ত যেটার কেন্দ্র 2 - 3,
এবং এই বৃত্তটা এত রেখাটাকে স্পর্শ করছে। বৃত্তের সমীকরণ কত? দেখি কার মাথায় ধরে। অঙ্কটা আমি করে দিব না, অঙ্কটা করে দিব না। দুইটা ক্লু দেওয়া আছে, দুইটা ক্লু। এমন একটা বৃত্ত যার কেন্দ্র হবে 2 - 3। 2 - 3 কেন্দ্র কার আছে বলো তো? 2 - 3 কেন্দ্র আছে বি নাম্বার, 2 - 3 কেন্দ্র আছে ডি নাম্বার। আর কারণ নাই। 2 - 3 কেন্দ্র, এই দুইটার একটা অ্যান্সার হবে। তাহলে হয় বি হবে না ডি হবে। অপু 10 এই যে মিললো না, তো হইলো না, তাহলে তো হবে না। এই যে এরকম চোখ বন্ধ করে দাগাই দিয়ে আসবা। ধরো তুমি আর কিছু জানো না, দুইটা জানো যে হয় বি হবে না ডি হবে, একটা অ্যান্সার দাগাই দিয়ে আসবা, বি বাই ডি। এখন কাহিনী আছে, যেহেতু এই দুইটা বৃত্তের একটা বৃত্ত এই রেখার স্পর্শক হবে, এই রেখার স্পর্শক হবে, তাহলে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব কত দেখো তো? এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব কত দেখো? 4 দোকানে 8 -9 +6 ডিভাইডেড বাই √4² 3² ডিভাইডেড বাই √4² +3²। তাহলে দেখো এখানে আসতেছে 5/5, 5/5 ইকুয়াল টু কত আসতেছে? 1 আসতেছে। তাহলে যেই বৃত্তের ব্যাসার্ধ 1 হবে ওইটাই অ্যান্সার। এই দুইটার মধ্যে যার ব্যাসার্ধ 1 হবে ওইটাই অ্যান্সার। বলো কার ব্যাসার্ধ 1? এই যে দেখো বি নাম্বারের ব্যাসার্ধ দেখো, বি নাম্বারের ব্যাসার্ধ কত? এই বি নাম্বারের ব্যাসার্ধ আর ইকুয়াল টু, কেন্দ্র তো আমাদের দেওয়া আছে 2 3, তাহলে এই যে দেখো 4 + 9 - 12 ইকুয়াল টু 1। তাহলে অ্যান্সার কত? বি। বুঝো নাই? বুঝো নাই ব্যাপারটা? এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এত রেখাকে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ কত? তাহলে এমন একটা বৃত্ত যার কেন্দ্র 2 - 3, তাহলে 2 - 3 কেন্দ্র আছে, হয় এটা না এটা, দুইটার একটা অ্যান্সার হবে। এখন যেহেতু ওই বৃত্তটা এই রেখাকে স্পর্শ করে, তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব দেখো, এক্স এর জায়গায় 2 বসাও, তাহলে 4 দোকানে 8, ওয়াই এর জায়গায় -3 বসাও, তাহলে -9 +6 আছে, +6 রাইখা দিছি, নিচে √² বি স্কয়ার, এই যে √² বি স্কয়ার, তাহলে কত? 5। দেখো 14 থেকে 9 গেলে 5/5 ইকুয়াল টু 1। তাহলে এই কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব যদি 1 হয়, এই রেখার দূরত্ব যদি 1 হয়, তাহলে এই দুইটা বৃত্তের মধ্যে যার ব্যাসার্ধ 1 হবে সেটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হবে? বি নাম্বার। তাহলে অ্যান্সার কত হবে বলো তো? বি নাম্বার। অ্যান্সার কত হবে? যে দুই একজন এ ও দিতেছে, এর কেন্দ্র কত? এর কেন্দ্র হচ্ছে 3 - 2, এর কেন্দ্র আছে 3 - 2। মিয়া এ কেমনে অ্যান্সার দাও? এটা কানটা এইভাবে একটা থাবড় দিব, ঠিক আছে? এ নাম্বারের কেন্দ্র আছে 3 - 2, চোখে দেখতেছে তাকায়, তাও বলতেছে এ হবে। এটা দেখতেই আছে যে এটার কেন্দ্র হচ্ছে কত? এটার কেন্দ্র হচ্ছে 3 - 2। তাহলে এইটা তো আগেই বাদ, আমাকে কেন্দ্র দিছে 2 - 3, 2 - 3। হ্যাঁ, তাহলে এ তো, এ ডি তো আগেই বাদ, এ সি তো আগেই বাদ, এই দুইটা তো আগেই হবে না, এগুলা বাদ, এগুলা বাদ। তাহলে হচ্ছে কাইন্ডলি খেয়াল করবা, এটার আর একটা প্রশ্ন আছে, এটা আর একটা প্রশ্ন রাজশাহী 23-24 আসছে গতবার, ঠিক আছে? রাজশাহী 23-24 আসছে, বলো এটা কত? যেই বৃত্তের কেন্দ্র 4 3 এবং এত রেখাকে স্পর্শ করে তার সমীকরণ কত? এখন বলো। এমন একটা বৃত্ত যার কেন্দ্র হবে 4 3 এবং এই রেখাকে স্পর্শ করে তার সমীকরণ কত হবে? তাহলে কেন্দ্র 4 3 এরকম আছে কয়টা বলো? 4 3 আছে হচ্ছে এই যে হয় বি নয় সি, হয় বি নয় সি। এখন দেখতে হবে এই কেন্দ্র থেকে এটার দূরত্ব কত? দেখো 4 5 20, -3 = 36, প্লাস হচ্ছে 3 ডিভাইডেড বাই দেখো 12 আর 5 13 হবে, 12 5 আছে মানে 13 হবে। তাহলে 23 এখানে আছে কত বলো তো? 13। তাহলে 13/13 ইকুয়াল টু 1, 13/13 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে যার ব্যাসার্ধ 1 হবে সেটাই অ্যান্সার, যার ব্যাসার্ধ 1 হবে। তাহলে দেখো 4² 3², 25 - 24, তাহলে অ্যান্সার কত হবে বলো তো? এই যে সি নাম্বারটা, অ্যান্সার হবে সি নাম্বারটা। তাহলে বি হবে না, বি হবে না। এই ব্যাসার্ধ বের করার ক্ষেত্রে খেয়াল রাখবা যেটাতে প্লাস আছে, এই যে দেখো এইটার ব্যাসার্ধ কত হবে বলো তো? √, এইটার ব্যাসার্ধ দেখো, এটার ব্যাসার্ধ আর ইকুয়াল টু √, কত? 4² 4 3 তো দেওয়াই আছে কেন্দ্র, তাহলে 25 - 24, 25 - 24 ইকুয়াল টু কত? 1। এটা গতবার রাবিতে 23-24 আসছে, একই প্রশ্ন, জাস্ট এইবার 24-এও দিছে, গতবার 23-এও দিছে। দেখছো এই যে এই ধরনের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। সি হবে, সি হবে, ঠিক আছে? সি হবে, সি হবে। ওকে, এই কেন্দ্র থেকে যে 4 3 থেকে এটার দূরত্ব বের করছি, 4 3 থেকে এটার দূরত্ব যদি 1 হয়, এই বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু 1, তাহলে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এখন দেখো আমরা একটু বাকি টাইপসের ম্যাথগুলাতে যাই, বাকি টাইপসের ম্যাথগুলাতে যাই। দেখো
কে এর মান কত হইলে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে? রাজশাহী 22 মানে জাহাঙ্গীরনগর রাজশাহীতে খুব কমনলি আসে, আমি তো বললাম তিনটা ভার্সিটি, এগ্রি, রাজশাহী, জাহাঙ্গীরনগর, এই তিনটাতেই সব থেকে বেশি আসে স্পর্শক। ওকে, এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করলে কে এর ভ্যালু কত? একটা শর্ত শিখাই দিছি যে এই বৃত্তের কেন্দ্র কত, দেখো তো 4 1, এই বৃত্তের কেন্দ্র কত 4 1, তাহলে এই 4 1 থেকে এই রেখার দূরত্ব বের করো। দেখো 4 1 থেকে এই রেখার দূরত্ব কত, দেখো 4 1 থেকে এই রেখার দূরত্ব 3 4 12, ওয়াই এর জায়গায় 1 বসায় দাও, এই যে দেখো এক্স এর জায়গায় 4 বসাইছি, ওই যে 4 1 থেকে এই রেখার দূরত্ব, সরল রেখা কিন্তু লাগবে, তাহলে 3 4 12, তারপরে এখানে হচ্ছে 2 প্লাস কে ডিভাইডেড বাই রুট ওভার 3 স্কয়ার 2 স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার 3 স্কয়ার প্লাস হচ্ছে 2 স্কয়ার ইকুয়াল টু এই বৃত্তের ব্যাসার্ধ কত? দেখো এই বৃত্তের ব্যাসার্ধ বের করো এখন। এই বৃত্তের ব্যাসার্ধ 16 প্লাস 1 মাইনাস 4 ইকুয়াল টু রুট ওভার 13, ইকুয়াল টু রুট ওভার 13। তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব ইকুয়াল টু ওই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ কত আছে? রুট ওভার 13, তাহলে লিখে দাও। ভাই বুঝলাম না, আরেকবার বুঝান। একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করার একটা মাত্র শর্ত আছে যে এই এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব, ওই যে কেন্দ্র কত 4 1, 4 1 থেকে এই রেখার দূরত্ব হবে ওই বৃত্তের ব্যাসার্ধ রুট ওভার 13 এর সমান, এটাই শর্ত। এখন দেখো এই যে দেখো 13 13 গুণ করে দাও, তাহলে এইখানে আসতেছে দেখো 14 প্লাস কে, যখন তুমি মডুলাস তুলে দিবা তখন এক পাশে প্লাস মাইনাস নিবা, তাহলে প্লাস মাইনাস কত 13, রুট ওভার 13 গুণ করলে কত হয়ে যায়? 13 হয়ে যায়, দুইটা রুট ওভার 13, প্লাস মাইনাস নিচে মডুলাস উঠায় দিছি এই কারণে। তাহলে দেখো প্লাস নিয়ে একবার প্লাস নিয়ে করো, প্লাস নিয়ে করলে দেখো আমাদের আসতেছে কে এর ভ্যালু 13 মাইনাস 14 ইকুয়াল টু কত? মাইনাস 1। আরেকটা হচ্ছে মাইনাস নিয়ে করো, মাইনাস নিয়ে করো, তাহলে দেখো আমাদের আসতেছে কত বলতো? কে ইকুয়াল মাইনাস 13 মাইনাস 14 ইকুয়াল মাইনাস 27, মাইনাস 27। তাহলে এইটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার, দুইটা অ্যান্সার এখানে, একটা -1 একটা -27, একটা -1 একটা -27, এই দুইটা হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার, এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার, একটা -1 একটা -27। ঠিক আছে, আরেকবার বুঝাই যারা একবার এই মাথার মধ্যে ঢুকে নাই। একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করলে একটা মাত্র শর্ত মাথায় রাখবো, ওই বৃত্তের কেন্দ্র বাইর করবা, ব্যাসার্ধ বাইর করবা। কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব ভাই কিভাবে বাইর করে? এক্স এর জায়গায় 4 বসাইছি, ওয়াই এর জায়গায় 1 বসাইছি, কে কে এর জায়গায় আছে রুট ওভার স্কয়ার বি স্কয়ার, এই যে এটা এ এটা বি, স্কয়ার বি স্কয়ার, এটা সরল রেখাতে পড়াইছি যে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব কিভাবে বাইর করতে হয়। তাহলে ওই কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব ইকুয়াল টু ওই বৃত্তের ব্যাসার্ধ রুট ওভার 13, একটাই শর্ত, পুরো অঙ্ক হয়ে যাবে, একটাই প্রসেস। দেখো পরেরটা করো, এত বৃত্তকে এত রেখাটি স্পর্শ করলে কে কত? ঢাকা ভার্সিটি 21 22 আসছে, এই অঙ্কটা আমি করে দিব না, করো সবাই করো, এই অঙ্কটা করে দিব না। ঢাকা ভার্সিটি দুইটা ভ্যালুই বের করতে হবে, একটা না, দুইটা ভ্যালু আসবে, প্লাস মাইনাস দুইটা ভ্যালু বের করে জানাও কত হবে, দুইটা ভ্যালু বের করে জানাও। এই অঙ্কটা সবাই করো, এই অঙ্কটা সবাই করো, দুইটা ভ্যালু বের করে জানাও। এইচএসসি পরীক্ষার অবস্থা খুবই খারাপ, এক টেবিলে মাত্র একজনরে বসাইছে, কি একটা অবস্থা রে। তোরা কি এই নিউজ জানোস? এক টেবিলে নাকি মাত্র একজনকে বসাইছে, অবস্থা খারাপ করে দিছে। 24 ব্যাচ বি লাইক, আমরা বাচ্চা গেছি না, 24 ব্যাচ মজা নিতেছে যে আমরা বাচ্চা গেছি। এই কত হবে, কত হবে বলো? এইচএসসি 25 ব্যাচ মর্গে থেকে এক্সাম দিচ্ছে, হ্যাঁ মর্গে থেকে দিচ্ছে, একজন একজন করে বসাইছে মাত্র, দেখলাম যে একটা টেবিলে মাত্র একজনকে বসাইছে। এটা আসলে একটা মানে একটু হেল্প তো নেওয়াই লাগে, কারণ একা একা একটা পরীক্ষা দেওয়া খুবই টাফ। তার মধ্যে নাকি এইবার আবার সহানুভূতির নাম্বার দিবে না,
মানে এই যে একের জন্য এ প্লাস কাটা যাচ্ছে, ওই এক যে আমাদের দিয়ে দিত এখন নাকি এটাও বন্ধ করে দিবে। যদি কারো 2 লাগে 78 পাইছে 80 দিবে না, 78ই রাখবে, এরকম নাকি নিয়ম করতেছে শুনলাম। তো অনেক হার্ড করতেছে আর কি, যেটা একটু কঠিনই হয়ে যাবে 25 ব্যাচের জন্য। যাও, ওদের জন্য আমরা দোয়া করি। ওকে, 24 ব্যাচ মজা নিতেছে কেন? কারণ অ্যাডমিশনে ওদের হচ্ছে তোদের প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে ওরা, তো রেজাল্ট যত খারাপ হবে তোদের তত ভালো। এখন হচ্ছে এত বৃত্তকে এত রেখাটি স্পর্শ করলে কে এর ভ্যালু কত? হ্যাঁ, এত বৃত্তটি এত রেখাকে স্পর্শ করলে এত, এটা হচ্ছে আমাদের কে এর ভ্যালু কত। তাইলে আমার কথা হচ্ছে যে এইটার কেন্দ্র কত? এটার কেন্দ্র হচ্ছে 50। আর পিঙ্ক কেন? মেয়েরা খুশি হয়, দেখছোস? পিঙ্ক ব্যবহার করলে মেয়েরা খুশি হয়, 50। আর এটার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ তাহলে যেহেতু সি নাই, একটা 5 একটা 0, তাহলে ব্যাসার্ধ 5 হবে। তাহলে এই কেন্দ্র থেকে এটার দূরত্ব দেখো, তাহলে 3 5 15, 3 5 15 প্লাস 0 মাইনাস কে, এই কেটাকে বামে আনো, মাইনাস কে ডিভাইডেড বাই 5, ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 5, ইকুয়াল টু 5। তাহলে দেখো 15 মাইনাস কে ইকুয়াল প্লাস মাইনাস 25, প্লাস মাইনাস 25, প্লাস মাইনাস 25। তাহলে দেখো প্লাস নিয়ে যদি অঙ্ক করো তাইলে দেখো আমাদের দাঁড়াইতেছে 15 মাইনাস কে ইকুয়াল টু 25, বা মাইনাস কে ইকুয়াল টু হচ্ছে 10। সুতরাং কে এর ভ্যালু আসতেছে -10। কে এর ভ্যালু আসতেছে কত বলতো? -10। আরেকটা হচ্ছে মাইনাস নিয়ে যদি করো, তাহলে 15 মাইনাস কে ইকুয়াল টু -25, বা কে ইকুয়াল টু কত আসতেছে দেখো 40। তাহলে দুইটা ভ্যালু আসতেছে, একটা হচ্ছে 40 আর একটা আসতেছে -10। কাদের হইছে এই দুইটা ভ্যালু? তারা হাত পা তুইলা জানাও যে 40 আর একটা -10 দুইটা ভ্যালু আসছে। এই অঙ্কটা করার প্রসেস একটাই, এটাই হচ্ছে সব থেকে বৃত্তের একটা ইম্পর্টেন্ট এবং একটু কঠিন টাইপের মধ্যে একটা বৃত্তকে একটা রেখা স্পর্শ করলে এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব ইকুয়াল টু এই বৃত্তের ব্যাসার্ধ, এই যে বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এইটুকু করতে পারলেই হয়ে যাবে। ওকে, নেক্সট। এত সরল রেখাটি এত এর স্পর্শক হইলে সি কত? সিকের ওয়েটের প্রশ্ন। দেখো y ইকুয়াল টু mx প্লাস সি আকারে সাজাও, -x প্লাস সি। তাহলে দেখো m এর ভ্যালু কত আছে এখানে? -1। সি এর ভ্যালু কত আছে? 1। ঠিক আছে, দেখো একটা সরল রেখা x² y² প্লাস s² বৃত্তকে স্পর্শ করলে এখানে এর ভ্যালু কত আছে দেখো সি। এই যে s² x² প্লাস y² ইকুয়াল টু কত? s²। তাহলে এখানে ব্যাসার্ধের ভ্যালু আছে কত? সি। তাহলে আমাকে বের করতে বলছে এই সি এর ভ্যালুটা বের করতে বলছে। তাহলে দেখো এই সি ইকুয়াল টু, নরমালি আমরা জানি যে সি ইকুয়াল টু, দেখো সি ইকুয়াল টু প্লাস মাইনাস এ রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। এটা হচ্ছে আমাদের শর্ত। তাহলে সি এর ভ্যালু কত আছে দেখো 1, তাহলে বসাও 1 ইকুয়াল প্লাস মাইনাস, এই যে এর ভ্যালু কত আছে? সি রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার, এম এর মান আছে দেখো -1, তাহলে এখানে আছে কত? 2 √2। সুতরাং সি এর ভ্যালু আসতেছে আমাদের হচ্ছে প্লাস মাইনাস কত? 1/√2। সি এর ভ্যালু আসতেছে প্লাস মাইনাস 1/√2, প্লাস মাইনাস 1/√2। এইটা হচ্ছে আমাদের কি অ্যান্সার? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই দেখো হইছে কিনা তোমাদের? সি ইকুয়াল, ভাই সি এর ভ্যালু তো এখানে সি দেওয়া আছে, সি এর ভ্যালু বের করতে বলছে না, এই সি সেই সি না, এইখানে সিটা প্রকৃতপক্ষে এর ভ্যালু, মানে এটা ব্যাসার্ধের ভ্যালু। আর এই যে এইটা হচ্ছে প্রকৃতপক্ষে সি এর ভ্যালু, আর এখানে ঢাল কত? ঢালের ভ্যালু -1। তাহলে আমরা জানি যে একটা বৃত্ত যে x² প্লাস y² ইকুয়াল টু s², এইটা যদি y ইকুয়াল টু mx প্লাস c কে স্পর্শ করে, ঠিক আছে, এর স্পর্শক যদি এইটা হয়, তাহলে সেইখান থেকে আমি বলতে পারি c ইকুয়াল টু প্লাস মাইনাস এর রুট ওভার 1 প্লাস m স্কয়ার। তাহলে এই c এর ভ্যালু কিন্তু দেওয়া আছে 1, এই যে 1 প্লাস মাইনাস এই সিটা হচ্ছে আমাদের এর ভ্যালুটা হচ্ছে কত? সি। এই যে ব্যাসার্ধ হচ্ছে সি, তাহলে ব্যাসার্ধের পরিবর্তে সি বসাইছি প্লাস মাইনাস 2, তাহলে সি এর ভ্যালু 1/√2, 1/√2। পরেরটা দেখো, যে কোনো একটা বৃত্তের কেন্দ্র এত রেখার উপর অবস্থিত এবং বৃত্তটা মূল বিন্দু এবং 2 1 বিন্দু দিয়ে যায়, বৃত্তের সমীকরণ কত? তাহলে মূল বিন্দু দিয়ে যায় এই সবগুলা বৃত্তই মূল বিন্দু দিয়ে যায়।
2 এবং 1 বিন্দু দিয়ে গমন করে, এটা দিয়ে সিদ্ধ করলেই হবে। তাহলে কোন বিন্দু দিয়ে গমন করে মানে কি হবে বলতো, ওই বিন্দু দ্বারা সিদ্ধ হবে 100%, ওই বিন্দু দ্বারা সিদ্ধ হবে। ঠিক আছে? আর কোন একটা বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত, তার মানে ওই বৃত্তের কেন্দ্র দিয়ে এই সরল রেখাটাও সিদ্ধ হবে। তত কিছু দরকার নেই, আমাকে বৃত্তের সমীকরণ বাইর করতে বলছে। তাহলে 0 এবং 2 1 বিন্দু দিয়ে যায়, এই বিন্দু দিয়ে আমরা হচ্ছে সিদ্ধ করে দিলেই হবে। বলো কত হবে? তাহলে দেখো, তার মানে সিদ্ধ করতে গেলে তুমি দেখবা যেটাতে মাইনাস বেশি আছে ওইটা অ্যান্সার। মাইনাস বুঝো নাই? মাইনাস মানে লেফট সাইড রাইট সাইড 0 0 হইতে হবে, 0 0। তার মানে মাইনাস বেশি আছে কোনটা, এটা আমি আগে চেক করব। দেখো, কারণ এখানে মাইনাস বেশি আছে, এটা 0 0 হওয়ার সম্ভাবনা বেশি। দেখো 4 প্লাস 1 মাইনাস 4, সরি মাইনাস 2, তারপরে হচ্ছে 3, তার মানে মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে অ্যান্সার কত? ডি নাম্বার। অ্যান্সার কত? সবার আগে চেক করবা যে এটাতে মাইনাস বেশি আছে। কেন? দেখো বিন্দুটা পজিটিভ, 2 1 দুইটাই পজিটিভ ভ্যালু, তাহলে 0 হওয়ার জন্য অবশ্যই মাইনাস প্লাস মাইনাস দুইটা সামঞ্জস্য করে থাকতে হবে। তার মানে দেখো এইটাই শুধুমাত্র 0 হয়, আর কোনোটাই 0 হবে না। তাহলে অ্যান্সার কত? ডি নাম্বার। ঠিক আছে, নেক্সট দেখো, এটা করায় ফেলছি, এটা অলরেডি করায় ফেলছি, এটা অলরেডি করায় ফেলছি, এটা অলরেডি। এই যে বৃত্তের কেন্দ্র এত বৃত্তের রেখাকে স্পর্শ করে, তাহলে কেন্দ্র কেন্দ্র দিয়ে সিদ্ধ করছি আগে। এরপরে দেখছি এই রেখা থেকে এই কেন্দ্রের দূরত্ব 1, তাহলে যেই বৃত্তের ব্যাসার্ধ 1 ওইটা অ্যান্সার। এটা আমরা অলরেডি করে ফেলছি। এখন দেখো, এত এবং এত বৃত্তদ্বয়ের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বাইর করো। ভাই বুঝলাম না, স্পর্শ বিন্দু মানে? ঠিক আছে, স্পর্শ বিন্দু মানে হচ্ছে, স্পর্শ বিন্দু মানে হচ্ছে এই যে এইটা। স্পর্শ বিন্দু মানে হচ্ছে এই যে এটা। ঠিক আছে, স্পর্শ বিন্দু স্থানাঙ্ক। তাহলে এমন একটা বিন্দু যেই বিন্দু দিয়ে দুইটা বৃত্তই সিদ্ধ হবে, এমন একটা বিন্দু যেই বিন্দু দ্বারা দুইটাই সিদ্ধ হবে। তাহলে স্পর্শ বিন্দু স্থানাঙ্ক, দুটি বৃত্তই সিদ্ধ হবে, দুটি বৃত্তই সিদ্ধ হবে, দুটি বৃত্তই সিদ্ধ হবে। ঠিক আছে, এইটাই এমন একটা বিন্দু যে বিন্দু দ্বারা দুইটা বৃত্তই সিদ্ধ হবে। দেখো এখানে কত বসাইলে উভয় পক্ষে 16 আসে। দেখো যে এখানে 2 7, তাহলে 2 বসাইলে 0, 7 বসাইলে ওকে, এটা হচ্ছে। দেখো 2 7 দিয়ে হচ্ছে, ওই পাশেও বসাও 2 7, হ্যাঁ ওইটাও হচ্ছে। তাহলে 2 7 অ্যান্সার, তাহলে 2 7 অ্যান্সার। দেখো 2 7 দিয়ে সিদ্ধ হচ্ছে, বাকি কোনোটা দিয়ে হয়? দেখো 2 3 বসাও, 2 3 3 3 কাটা, হচ্ছে না। তাহলে দেখো 2 10 বসাও, 2 10, হচ্ছে না। 0 7 0 0 7, না হচ্ছে না, হচ্ছে না। তাহলে শুধুমাত্র 2 7, এই যে এখানে 2 বসাও, দেখো 2 - 2 হোল স্কয়ার, এখানে 7 বসাও, তাহলে 4 স্কয়ার মানে 16, 4 স্কয়ার মানে 16। ঠিক আছে, আবার এইখানে দেখো 2 - 2 কাটা, 7 - 10 মানে 3, 3 স্কয়ার মানে 9। দেখো দুইটা বৃত্ত সিদ্ধ হচ্ছে, তাহলে একমাত্র কত দিয়ে? 2 7 দিয়ে, 2 7 দিয়ে। এ নাম্বার অপশন দিয়ে কি হচ্ছে বলো তো? সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হচ্ছে। ওকে, নেক্সট। দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে, এটা লাস্টে পড়ায় দিব, এই একটা টপিকস লাস্টে পড়ায় দিব। ভাই আবার স্কিপ করেন না, না স্কিপ করব না, এই টপিকসটা পড়াইলেই ক্লাস শেষ করে দিব। আর অল্প কিছু টপিকস আছে, দেখো অল্প কিছু প্রশ্ন আছে, এগুলো আগে করায় ফেলি, এগুলা আগে হচ্ছে করায় ফেলি। দেখো তাহলে এইখানে হচ্ছে যে প্রতিবিম্ব, প্রতিবিম্ব অলরেডি সরল রেখাতে পড়াইছি, একই জিনিস। দেখো এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব চাইলে ওয়াই এর চিহ্ন চেঞ্জ করে দিব, ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব চাইলে এক্স এর চিহ্ন চেঞ্জ করে দিব। একটা পুরা একটা বৃত্তের এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব ওয়াই এর চিহ্ন চেঞ্জ, ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব এক্স এর চিহ্ন চেঞ্জ। দেখো এক্স প্লাস ছিল, মাইনাস হয়ে গেছে, আর বাকি সব সেম থাকবে। তাহলে দেখো এই বৃত্তটার এক্স অক্ষ সাপেক্ষে প্রতিবিম্ব কত? তাহলে এক্স অক্ষ সাপেক্ষে প্রতিবিম্ব হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x, এই যে মাইনাস 8y আছে, এটা প্লাস 8y হয়ে যাবে, প্লাস 8y মাইনাস 19 ইকুয়াল টু 0। আবার দেখো, আবার যদি তুমি হচ্ছে চিন্তা করো যে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কত, তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এখানে এক্স এর ভ্যালুটা প্লাস আছে, প্লাস 2x, এটা মাইনাস করে দিব, মাইনাস 2x মাইনাস 8y মাইনাস 19 ইকুয়াল টু 0। ঠিক আছে, এগুলা আসবে না পরীক্ষায়, এগুলা পরীক্ষায় আসবে না। এটা এক্স অক্ষ সাপেক্ষে, এটা ওয়াই অক্ষ সাপেক্ষে। দেখো এক্স অক্ষ সাপেক্ষে ওয়াই এর চিহ্ন চেঞ্জ করে দিছি, মাইনাস ছিল প্লাস করে দিছি। ওয়াই অক্ষ সাপেক্ষে দেখো এক্স এর চিহ্ন প্লাস ছিল, মাইনাস করে দিছি, আর বাকি সব সেম থাকবে, এটা পরীক্ষায় আসবে না। এখন দেখো জ্যা এর সমীকরণ বের করো,
জ্যায়ের সমীকরণ বের করো। জ্যায়ের সমীকরণটা বের করতেছি, বাট জ্যায়ের সমীকরণ যে এত বিন্দুতে সমদ্বিখণ্ডক এত বৃত্তটির জ্যায়ের সমীকরণ কত? তাহলে x ইন্টু x1 প্লাস y ইন্টু y1 x1 স্কোয়ার y1 স্কোয়ার জ্যায়ের সমীকরণ। এত বিন্দুতে সমদ্বিখণ্ডক এত বৃত্তর জ্যায়ের সমীকরণ কত? ডিরেক্ট সূত্র x ইন্টু x1 স্কোয়ার y ইন্টু y1 স্কোয়ার x1 স্কোয়ার y1 স্কোয়ার। ভাই এত সূত্র মনে থাকবে? দরকার কি, এই যে বিন্দু দ্বারা সিদ্ধ করে দিবা। একটা বিন্দুতে আমরা হচ্ছে জ্যা বের করব, একটা বিন্দুতে জ্যায়ের সমীকরণ মানে কি? ওই বিন্দু দ্বারা সিদ্ধ হবে যেটা, ওই বিন্দু দ্বারা জ্যা সিদ্ধ হবে 100%। তাহলে এটা করলেও হবে আর এই সূত্র মনে রাখলেও হবে। দেখো দুইটা দিয়ে করাই দিচ্ছি। এখন সাধারণ জ্যা বের করব। আর একটা ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে সাধারণ জ্যা। দেখো চট্টগ্রামে গতবার আসছে। সাধারণ জ্যা হচ্ছে দুটি বৃত্তের বিয়োগফল, মাথায় রাখবা। সাধারণ জ্যা হচ্ছে দুটি বৃত্তের বিয়োগফল, ঠিক আছে? আমি বলি জ্যা, মেয়েরা শুনে যা। যা আছে না, যে আমাদের কি বলতো, মানে দুই ভাই আছে, দুই ভাই বিয়ে করছে, তাহলে এই দুই ভাইয়ের বউয়ের মধ্যে সম্পর্ক কি? এরা পরস্পরের যা, ঠিক আছে? তাহলে সাধারণ যা, সাধারণ যা। মেয়েরা শুনে সাংসারিক শব্দ, হ্যাঁ। আমি বলি বৃত্তের যা, ওরা ওরা শুনে যে হচ্ছে যা। তাহলে দুটি বৃত্তের বিয়োগফলই হচ্ছে সাধারণ যা। দুটি বৃত্তের বিয়োগফল ইকুয়াল টু সাধারণ যা, ঠিক আছে? তাহলে সাধারণ যা হবে, দুইটা বৃত্তকে কি করে দিব বলো? বিয়োগ করে দিতে হবে। তাহলে এইটা বলো কত হবে? এটা বলো কত হবে? যে এত এবং এত বৃত্ত দুইটার সাধারণ জ্যায়ের সমীকরণ কত? এটা এবার গুচ্ছতেও কিন্তু আসছে, এই যে গুচ্ছতে আসছে, হ্যাঁ। এটা কিন্তু গুচ্ছতে এবার আসছে। গুচ্ছতে চারটা আসছে, টোটাল চারটা। দুইটা ব্যাসার্ধ থেকে দিছে, দুইটাই দিছে ব্যাসার্ধ থেকে। আরেকটা ওই যে সি সমান জি স্কয়ার, ওই টাইপের একটা, এই যে এটা একটা দিছে সাধারণ যা, ঠিক আছে? তাহলে এই এই গুচ্ছ থেকে কিন্তু চারটা প্রশ্ন বৃত্ত থেকে আসছে। তাহলে সাধারণ যা কত হবে? দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এগুলা বাদ, এগুলা কাটা। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তুমি নিবা না। দেখো -6x প্লাস 8y প্লাস 3, এইটার সাথে যখন ওইটা বিয়োগ করবা তখন হয়ে যাবে +7x -3y প্লাস 2 ইকুয়াল টু 0। ভাই এত সহজে করা যায়? হ্যাঁ। দেখো আমি কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আগেই কাটটা দিছি, কারণ বিয়োগ করলে এগুলা বাদ। তাইলে তুমি -6x প্লাস 8y প্লাস 3 এটা আগে লেখছো, এখন এইটা তো বিয়োগ করতেছো, বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ করে দিতে হবে। তাহলে দেখো -7x হয়ে গেছে +7x, প্লাস 3y হয়ে গেছে -3y, -2 হয়ে গেছে +2। তাহলে দেখো আমার এখান থেকে দাঁড়াইতেছে x প্লাস 5y প্লাস 5 ইকুয়াল টু 0। দেখো অ্যান্সার হয়েছে কিনা, x প্লাস 5y প্লাস 5 ইকুয়াল টু 0। x প্লাস 5y প্লাস 5 ইকুয়াল টু 0। ভেরি গুড। শাহিদা আক্তার, ঝুমুর পাল, তারপরে হচ্ছে জান্নাতুন নূর তুষি, তারপরে নিহা রাখি, ভেরি গুড ভেরি গুড। অঙ্কন পাল, অঙ্কন পাল কি কয়? আর যে কি প্রিয়া সুটা শুইনো। ওকে ওকে, দেখো দেখো, তাহলে এটা হচ্ছে -6x প্লাস 8y প্লাস 3 ইকুয়াল টু 0, -7x প্লাস ওইটা বিয়োগ করছি, এই জন্য চিহ্ন কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা বলো যে এত এবং এত বৃত্তের সাধারণ যা কত? সাধারণ যা কত? এটা জিএসটি তে এবার তোমাদের হচ্ছে প্রশ্নটা আসছে। তাহলে গুচ্ছতে আসলো কয়টা? চারটা। গুচ্ছতে তোমাদের চারটা প্রশ্ন আসলো। গুচ্ছতে এবার প্রশ্ন আসছে টোটাল কয়টা বলো তো? চারটা। দুইটা আসছে, ওই যে দুইটা আসছে ব্যাসার্ধ সি সমান জি স্কোয়ার, আর একটা হচ্ছে মানে স্পর্শ, আর একটা হচ্ছে যে এখান থেকে, আর একটা হচ্ছে এখান থেকে তোমাদের চলে আসছে। তাহলে বলো অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার বি হবে। তাহলে এই যে দেখো -4x, দেখো -4x প্লাস 6y -36, এখন ওইটা বিয়োগ করবা, তাহলে চিহ্ন চেঞ্জ করে দাও, +5x -8y প্লাস 43 ইকুয়াল টু 0। তাইলে দেখো আমাদের এখান থেকে আসতেছে x -2y, x -2y প্লাস হচ্ছে কত আছে বলতো? 36, এখানে 43, তাহলে +7 ইকুয়াল টু 0, +7 ইকুয়াল টু 0 এটা আসতেছে। তাহলে অ্যান্সার কত? বি নাম্বার। অ্যান্সার বি নাম্বার। তাহলে এটা এবার গুচ্ছতে তোমাদের চলে আসছে, গুচ্ছতে চলে আসছে। নেক্সট দেখো, এত বৃত্তটির জ্যা 2, 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, জ্যায়ের সমীকরণ কত? আমি তো সমীকরণ অপশন দেই না, অপশন দিলে এটা দিয়ে সিদ্ধ হবে। অপশন দিলে কি করবা বলো তো? সিদ্ধ হবে। সূত্র কি? x ইন্টু x1 প্লাস y ইন্টু y1 ইকুয়াল টু x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। এটাই সূত্র, একবারে সহজ সূত্র।
ঠিক আছে, এটা একবারে সহজ সূত্র। কে যেন কল দিচ্ছে, একটু ওয়েট করো। এই যে মেসেঞ্জারে কল দেওয়া এটা একটু প্যারা হয়ে যায়। কবি দাদা কল দিছে, এই সেলিব্রেশন নিয়ে মনে হয় একটা মিটিং আছে, তো টিচাররা একটু ফোন দিচ্ছে। আচ্ছা, আমরা ক্লাস শেষ, অলমোস্ট শেষ দিকে চলে আসছি। শেষ করলে আমরা হচ্ছে পরে কথাবার্তা বলবো। তাহলে দেখো x ইন্টু x1 এর মান কত আছে দেখো -2, প্লাস y ইন্টু y1 এর মান কত আছে 3, ইকুয়াল টু -2 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে দেখো আমার দাঁড়াইতেছে -2x প্লাস 3y, এখানে 9 4 13। তাহলে এই পাশে নিয়ে আসো। তাহলে x মাইনাস 2x মাইনাস 3y, 2x মাইনাস 3y প্লাস 13 ইকুয়াল টু 0। ঠিক আছে, প্লাস 13 ইকুয়াল টু 0। এখন দেখো এই বিন্দুটা ওইটা দ্বারা সিদ্ধ হয়, -2 3 দ্বারা সিদ্ধ হয়। দেখো -2 বসাও, 3 বসাও, সিদ্ধ হবে। এই যে দেখো -2 3 দ্বারা এটা হচ্ছে কি হবে বলতো, সিদ্ধ হবে। -2 3 দ্বারা এটা সিদ্ধ হবে। এটা যদি তুমি সিদ্ধ করো -2 3 দ্বারা সিদ্ধ হবে। সিদ্ধ করে দেখতে পারো, চাইলে এটা সিদ্ধ করে দেখতে পারো। এই যে এখানে -2 বসাও, -4 মাইনাস কত 9, তাহলে 13 13 সিদ্ধ হয়ে যাবে। তাহলে অপশন দেওয়া থাকলে তুমি ইজিলি পারবা এই বিন্দু দ্বারা সিদ্ধ করে দিবা। এই বিন্দু দ্বারা হচ্ছে তুমি সিদ্ধ করে দিবা। আর বের করার সূত্র হচ্ছে x ইন্টু x1 y ইন্টু 1 x1 স্কোয়ার y স্কোয়ার। ভাই এত সূত্র মনে থাকবে না, যে কারণে তুমি হচ্ছে কি করবা, নর্মাল ইজি প্রসেসটা সবসময় অ্যাপ্লাই করবা। ইজি প্রসেসটা সবসময় কি করবা বলতো, অ্যাপ্লাই করবা। ওকে, নেক্সট। x ও y অক্ষকে 4 একক সমদূরত্বে ছেদকারী মূলবিন্দুগামী বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য কত? তাহলে x ও y অক্ষকে 4 একক সমদূরত্বে ছেদকারী মূলবিন্দুগামী বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য। চিত্র আঁকাইলে 1 সেকেন্ডে উত্তর হয়ে যাবে। চিত্র আঁকাইলে 1 সেকেন্ডে উত্তর হয়ে যাবে। দেখো যে এটা হচ্ছে আমাদের মূলবিন্দুগামী একটা বৃত্ত, মূলবিন্দু দিয়ে যায়। তাহলে আগে হচ্ছে আমরা অক্ষটা আঁকাই। আগে হচ্ছে অক্ষটা আঁকাই। এই যে দেখো মূল বিন্দু দিয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখো এটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে এইখানেও 4 একক ছেদ করছে, এইখানেও 4 একক ছেদ করছে, 4, এটাও 4। তাইলে আমাকে বলো এই যে এইটাই তো জ্যা মানে কি, একটা বৃত্তের দুইটা পয়েন্টকে কানেক্ট করলে যে রেখাটা হয় এটাই জ্যা। একটা বৃত্তের দুইটা পয়েন্টকে কানেক্ট করলে, একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যাচ্ছে, উভয় অক্ষ থেকে 4 একক ছেদ করে, এটাও 4 এটাও 4। তাহলে এটা যদি ভূমি 4 হয়, লম্ব 4 হয়, তাহলে অতিভুজ কত হবে বলতো, জ্যায়ের দৈর্ঘ্য কত হবে বলতো, √4 স্কয়ার প্লাস 4 স্কয়ার, √4 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তার মানে 4√2 হবে, 4√2। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য হবে কত বলতো, 4√2। তাহলে বি নাম্বার অ্যান্সার। খুব সহজ প্রশ্ন দিছে না, খুবই ইজি একটা প্রশ্ন দিছে। এটা সাস্টে এবার আসছে। ভাই বুঝলাম না, এক্স ও ওয়াই অক্ষদ্বয়কে 4 একক সমদূরত্বে ছেদকারী মূলবিন্দুগামী বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য কত? মূলবিন্দু দিয়ে যাইতেছে, এখানে 4 একক, এখানে 4 একক, মানে এই যে দেখো এক্স ও ওয়াই অক্ষ থেকে 4 একক ছেদ করছে, মানে এই ভূমিটা হচ্ছে 4, এইটা হচ্ছে 4, এইটা হচ্ছে 4। তাহলে এইটা কত হবে বলতো, √4 স্কয়ার 4 স্কয়ার, √4 স্কয়ার 4 স্কয়ার। এই যে জ্যায়ের দৈর্ঘ্য, এই যে এইটুকুর দৈর্ঘ্য হবে √4 স্কয়ার প্লাস হচ্ছে 4 স্কয়ার। ঠিক আছে, দেখো এটা তো করে দিছি, এইটুকু আর না লিখি, তাহলে অ্যান্সার হচ্ছে ওকে। ডিজাইন করতে হয়, দেখছো ওই যে কিছু আছে না ডিজাইন আপা, এদের মতো আমাদেরও এরকম ডিজাইন করতে হয়। ওকে, নেক্সট। বিন্দুর অবস্থান এটাই মনে হয় এখানে লাস্ট টপিকস। আর একটা টপিকস আছে যেটা বাদ দিছি, 3-4টা স্লাইড ওইখানে বাদ দিছি, এটাই লাস্ট টপিকস। হ্যাঁ, দেখো বিন্দুর অবস্থান, এটা খুবই সহজ টপিক, যে বিন্দু তুমি কোথায়, কোন বিন্দু, এই বিন্দু হচ্ছে বৃত্তের উপর অবস্থিত নাকি বৃত্তের বাইরে নাকি বৃত্তের পরিধিতে। তাহলে বৃত্তের ভিতরে না বাইরে না পরিধিতে, বিন্দুটা বসায় দিব। এই বিন্দুটা বৃত্তের উপর বসায় দিব, যদি ইজ গ্রেটার দেন 0 হয় বাইরে, ইকুয়াল 0 হয় পরিধিতে,
যদি হচ্ছে লেস দ্যান 0 হয় বৃত্তের ভিতরে অবস্থিত। তিনটা শর্ত। ভাই এটা কি শুধু বৃত্তের ক্ষেত্রে প্রযোজ্য নাকি বাকি সকল কোনিক্স এর ক্ষেত্রে প্রযোজ্য? সকল কোনিক্স এর ক্ষেত্রে এটা সেম রুলস প্রযোজ্য। যদি ইকুয়াল 0 আসে তার মানে ওইটা ওই কোনিক্স এর পরিধিতে অবস্থিত। ঠিক আছে, ওইটা ওই কোনিক্স এর কি বলতো পরিধিতে অবস্থিত। দেখো 4 3 কেন্দ্র এবং 7 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটির পরিধির উপর কোন বিন্দুটি অবস্থিত? প্রশ্ন দেখছো লেভেল, এটা সিইউতে এবার দিছে। সিইউ এর ম্যাথ কিন্তু হার্ড করছিল এবার, যে এত কেন্দ্র এবং 7 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটির পরিধির উপর কোন বিন্দুটা অবস্থিত। তাহলে দেখো আমার এই কেন্দ্র বিশিষ্ট এবং এত ব্যাসার্ধ বিশিষ্ট, দেখো x-4 হোল স্কয়ার প্লাস y-3 হোল স্কয়ার ইকুয়াল টু কত বলতো? 7 স্কয়ার ব্যাসার্ধ 7 স্কয়ার। তাহলে কত বসাইলে এইটা শর্তটা প্রযোজ্য হয়? মানে কোন বিন্দুটা বসাইলে উভয় পক্ষ সিদ্ধ হয়? কোন বিন্দুটা বসাইলে দেখো তো, কোন বিন্দুটা বসাইলে এখানে উভয় পক্ষটা সিদ্ধ হয়? কোন বিন্দু দিয়ে সিদ্ধ হয়? দেখো মানে ডান পাশ 49, তাহলে বাম পাশে x এর ভ্যালু y এর ভ্যালু কত বসাইলে 49 আসে? দেখো তাহলে ওইটাই অ্যান্সার হবে। অনেকে বলতেছো বি হবে, বি কি হয়? -4, তাহলে বি হচ্ছে না, বি হচ্ছে। দেখো 3 3 বসাইলে এখানে যদি তুমি এ নাম্বার বসাও 3 - 4, এটা শূন্য হচ্ছে না, হচ্ছে না। তারপরে 3 4 বসাও, 3 4 বসাও, হচ্ছে না। 3 - 4 বসাও, 3 - 4 বসাও, হচ্ছে না। তাইলে আমি একমাত্র বি নাম্বার অপশন, দেখো 4 - 4 হোল স্কয়ার প্লাস -4 - 3 হোল স্কয়ার ইকুয়াল টু 7 স্কয়ার। তাইলে আমাদের এক্স এর ভ্যালু এই যে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কত বলতো? বি নাম্বার। এটা এবার সিইউতে আসছে, এটা এবার সিইউতে আসছে। পরিধির উপরে অবস্থিত, পরিধিতে অবস্থিত, পরিধির উপর, পরিধির উপর, তার মানে ওই বিন্দু দ্বারা বৃত্তটি সিদ্ধ হবে। পরিধির উপর বিন্দু দ্বারা বৃত্তটি সিদ্ধ হবে, বৃত্তটি সিদ্ধ হবে, বিন্দু দ্বারা বৃত্তটি সিদ্ধ হবে, বিন্দু দ্বারা বৃত্তটি সিদ্ধ হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের মেইন হচ্ছে ফর্মুলা। তাহলে বি নাম্বার, বি নাম্বার। ওকে নেক্সট, এত বিন্দুটি এত বৃত্তের কোথায় অবস্থিত বলো? দ্রুত বলবা, এগুলা দ্রুত বলবা। বসায় দাও, বসায় দাও। এক্স এর জায়গায় 0 বসাও, ওয়াই এর জায়গায় 5 স্কয়ার বসাও। -20 ইকুয়াল টু হচ্ছে 5 ইজ গ্রেটার দ্যান 0। তাহলে বৃত্তের বাহিরে অবস্থিত। কই? এই যে বাহিরে, সি নাম্বার। ভাই বুঝলাম না কি করছেন। 0 5 বিন্দুটি x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু 20 বৃত্তের কোথায় অবস্থিত? তাহলে x এর জায়গায় 0, y এর জায়গায় 5 স্কয়ার, 25 - 20 এক পাশে নিয়ে আসো। 5 ইজ গ্রেটার দ্যান 0, বাইরে অবস্থিত, বাইরে অবস্থিত। নেক্সট দেখো, নেক্সট দেখো যে এত বিন্দুটি এত বৃত্তের কোথায় অবস্থিত বলো? তাইলে বলো বলো বলো। এটা 100% ভিতরে অবস্থিত হবে। এই যে 9 প্লাস 16 -81 ইজ লেস দ্যান 0। তাহলে কোথায় অবস্থিত বলো তো? ভিতরে অবস্থিত, বৃত্তের ভিতরে। তাহলে কোথায় অবস্থিত? ভিতরে, বৃত্তের ভিতরে। ঠিক আছে, বৃত্তের ভিতরে অবস্থিত, বৃত্তের ভিতরে অবস্থিত। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো? অ্যান্সার, অ্যান্সার বৃত্তের ভিতরে অবস্থিত। ওকে, এখন দেখো কোন শর্ত সাপেক্ষে এত বিন্দু এত বৃত্তের ভেতরে অবস্থান করবে? একটা শর্ত বাইর করো যে এই বিন্দুটা এই বৃত্তের ভেতরে অবস্থান করবে, কিন্তু শর্ত কি? সি এর মান কত হবে? তাহলে দেখো ভেতরে অবস্থান করার শর্ত হচ্ছে এই বিন্দুটা বসায় দিব। তাহলে x এর জায়গায় 1, x এর জায়গায় -1 বসাও। তাহলে বর্গ করলে 1, এখানে বর্গ করলে 4, এখানে বর্গ করো +2, এখানে বর্গ করো +4 প্লাস সি লেস দ্যান 0। এই যে দেখো ভাই, লেস দ্যান কেন নিলেন বলেই দিছে, এই যে ভেতরে অবস্থিত, তাহলে লেস দ্যান 0। তাহলে দেখো 8 3 11, তাহলে সি লেস দ্যান -11, সি লেস দ্যান -11। ঠিক আছে, এইটা শর্ত। এই শর্তে আমাদের বৃত্তের ভেতরে অবস্থান করবে। সি ইকুয়াল না, সি লেস দ্যান। সি ইকুয়াল কেন হবে? সি লেস দ্যান, সি লেস দ্যান -11। কোন শর্ত সাপেক্ষে? তাহলে অপশনগুলা থাকবে, অপশনগুলা থাকবে সি ইকুয়াল 11, তারপরে ডি নাম্বারে থাকবে সি লেস দ্যান -11, বি নাম্বারে থাকবে সি গ্রেটার দ্যান -11। অ্যান্সার কত? ডি। অ্যান্সার কত? ডি। তাহলে এরকম অপশন থাকলে দেখো
দেখো তাহলে এইখান থেকে হচ্ছে আমাদের সি ইকুয়াল 11 নাকি সি ইজ গ্রেটার দেন -11 না লেস দেন, তাহলে অ্যান্সার হবে কত? ডি নাম্বার। ঠিক আছে, নেক্সট দেখো, এত বিন্দু থেকে এত বৃত্তের উপরিস্থিত কোন বিন্দুর সর্বনিম্ন দূরত্ব কত? একটা বিন্দু থেকে একটা বৃত্তের উপরিস্থিত কোন বিন্দু, দেখো উপরিস্থিত কোন বিন্দুর সর্বনিম্ন দূরত্ব, এখানে একটা কথা বলছে সর্বনিম্ন দূরত্ব কত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ষষ্ঠের প্রশ্ন একটা বিন্দু থেকে একটা বৃত্তের উপরিস্থিত সর্বনিম্ন দূরত্ব বাইর করতে হবে। ভাই বুঝলাম না, কিচ্ছু বুঝি নেই। দেখো ওকে, ধরো এই বৃত্তের কেন্দ্র আছে কত? কেন্দ্র আছে 4 3। এই বৃত্তের কেন্দ্র আছে 4 3। এখন 4 - 3 একটা বৃত্তের বাইরের যে কোনো পয়েন্টের বিন্দু। ধরো এই বিন্দুটা হচ্ছে 4 - 3। খেয়াল করো, এটা একটা সার্কেল যার কেন্দ্র হচ্ছে 4 3। এই সার্কেল কেন্দ্র হচ্ছে 4 3। এখন আমাকে বলছে এই বিন্দু থেকে এই বিন্দুটা থেকে এই বৃত্তের সর্বনিম্ন দূরত্ব কত? এই বৃত্তের সর্বনিম্ন দূরত্ব তো এই যে এইটুকু হবে না, বলতো? সর্বনিম্ন দূরত্ব এই যে এইখান থেকে এইটুকু হবে না? এই যে এইখান থেকে এইটুকু হচ্ছে এই বিন্দু থেকে সর্বনিম্ন দূরত্ব। ভাই বুঝলাম না, এটা একটা বৃত্ত, বৃত্তের বাইরে একটা বিন্দু হচ্ছে 4 - 3। এই বিন্দু থেকে এই বৃত্তের সর্বনিম্ন দূরত্ব হবে এই কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব মাইনাস ব্যাসার্ধ। এই যে ব্যাসার্ধটুকু মাইনাস করে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বাইর করো। দেখো এইখান থেকে এইটা তুমি এই বিন্দুর দূরত্ব বাইর করতে পারো। দেখো এইখান থেকে 4 3 থেকে 4 - 3 এদের দূরত্ব থেকে ব্যাসার্ধটুকু বাদ দিলেই তো সর্বনিম্ন দূরত্ব বাইর হচ্ছে। তাইলে আমি এখন এটা অ্যাপ্লাই করব। দেখো তাহলে খেয়াল করো, এই কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব কত আসতেছে? দেখো বোঝ মাইনাস বোঝ হোল স্কয়ার প্লাস দেখো 3 + 3 হোল স্কয়ার, তাহলে 6 36, তাহলে 6। তাহলে এইখান থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে 6। আর এই বৃত্তের ব্যাসার্ধ কত? দেখো ব্যাসার্ধ হচ্ছে √16 + 9 - 9 ইকুয়াল টু হচ্ছে 4। ভাই বুঝলাম না, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে, দেখো কেন্দ্র 4 3, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 4 3, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত? এই যে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, এই যে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত এইটুকু হচ্ছে কি বলতো? ব্যাসার্ধ। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব 6, বৃত্তের ব্যাসার্ধ 4, তাহলে এই যে এইটুকু দূরত্ব কত হবে? 2 একক হবে। তাহলে সর্বনিম্ন দূরত্ব ইকুয়াল টু 6 - 4 ইকুয়াল টু 2। দিস ইজ অ্যাকচুয়াল প্রসেস। খুবই কোয়ালিটিফুল প্রশ্ন, ষষ্ঠে আসছে, জাহাঙ্গীরনগরেও আসছে। যে একটা বৃত্ত থেকে, আজান দিচ্ছে, 1 মিনিট ব্রেক দিচ্ছি। হ্যাঁ, আজানের সময় কথা বলা এটা ভালো জিনিস দেখায় না। 1 মিনিট ব্রেক, শেষ করে দিব। হ্যাঁ, শেষ করে দিব, ক্লাস শেষ, অলমোস্ট শেষ। ওকে ওকে, অনেকেই প্রশ্ন করছো ভাই বৃত্তের উপর স্থিত বিন্দু বের করতে বলছে, তাহলে এটা বাইরে দিলেন যে?
দেখো এই বিন্দুটা বৃত্তের বাইরে আছে, বলে নাই যে এই বিন্দু থেকে এই বৃত্তের উপরে স্থিত কোনো বিন্দু। তার মানে আমাকে বলছে এটা বাইরের একটা বিন্দু, এটাকে বলে নাই যে এটা বৃত্তের উপরে অবস্থিত। এই বিন্দু থেকে বৃত্তের উপরের একটা বিন্দু, এই যে এই বিন্দুটা বৃত্তের উপরে, এই যে এই গোল্লা পয়েন্টটা হচ্ছে তার মানে বৃত্তের উপরে স্থিত একটা বিন্দু ধরলাম এই ডটটা। এই বিন্দু থেকে এই বিন্দুর সর্বনিম্ন দূরত্ব হইতে পারে এইটুকু। একটা বিন্দু থেকে একটা বৃত্তের সর্বনিম্ন, বৃত্তের উপরের যে কোনো পয়েন্টের সর্বনিম্ন দূরত্ব হবে এই বৃত্তের কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব মাইনাস বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে আমি এখানে বাংলায় লিখে দিচ্ছি, সর্বনিম্ন দূরত্ব ইকুয়াল কেন্দ্র হতে ওই বিন্দুর দূরত্ব, কেন্দ্র হতে ওই বিন্দুর দূরত্ব মাইনাস ব্যাসার্ধ। এইটাই হবে একটা বৃত্তের সর্বনিম্ন দূরত্ব। তাহলে সর্বনিম্ন দূরত্বের সূত্র বা শর্ত হচ্ছে এটা। ঠিক আছে, খেয়াল করো যে এইটা একটা বৃত্ত, আমি বৃত্তটার কেন্দ্র আছে 4 এটা একটা বৃত্ত। এই বৃত্তের ব্যাসার্ধ আছে কত, দেখো তো, ব্যাসার্ধ বাইর করছি 4। কিভাবে ভাই? এই যে কেন্দ্র 4 তাহলে ব্যাসার্ধ হবে 4 স্কয়ার 3 স্কয়ার মাইনাস 9, তাহলে কত 4। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ 4, কেন্দ্র 4 এইটুকু আমি জানা আছে। এখন এমন একটা বিন্দু 4 - 3, এটা বৃত্তের বাইরে অবস্থিত, এটা বৃত্তের উপরের কোনো বিন্দু না। আচ্ছা, বৃত্তের উপরের কোনো বিন্দু থেকে ওই বৃত্তের দূরত্ব থাকে মিয়া, এটা কোনো কথা হইলো? তুমি কমন সেন্স চিন্তা করো যে বৃত্তের উপরের কোনো বিন্দুর সাথে আবার বৃত্তের দূরত্ব কিসের? বৃত্তের ধরো তোমাকে যদি বলে যে ধরো তুমি যেটা চিন্তা করছো, ধরো এটা 4 - 3, তো এই বিন্দুটা যদি এই বৃত্তের উপর অবস্থিত হয় তাহলে ওই বৃত্তের সাথে ওই বিন্দুর কোনো দূরত্ব আছে? দূরত্ব নাই, শূন্য, কোনো দূরত্ব নাই, কারণ ওই বৃত্তটা অলরেডি তার উপরে অবস্থিত। কিন্তু আমাকে প্রশ্ন এটা দেয় না, আমাকে বলছে যে এই বিন্দু থেকে এই বৃত্তের উপরের কোন বিন্দুর দূরত্ব, ধরো এই বিন্দুর উপরে একটা দূরত্ব বিন্দু হচ্ছে xy, এই বিন্দু থেকে আমার এই 4 - 3 এর সর্বনিম্ন দূরত্ব বাইর করতে হবে। এই 4 - 3 এর সর্বনিম্ন দূরত্বটা আমি বাইর করব। এখন xy বিন্দু এটা তো আমার দেওয়া নাই, তাহলে আমি কি করব? এই কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব বাইর করে ব্যাসার্ধটা মাইনাস করে দিব। দেখো এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে 6, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4, তাহলে 6 থেকে 4 মাইনাস করে দিলে এই দূরত্বটুকু বের হচ্ছে 2। ঠিক আছে, এই বিন্দুটা হচ্ছে কত বলতো? 2। তাহলে কোন এত বিন্দু থেকে এত বৃত্তের উপরিস্থিত কোন বিন্দুর সর্বনিম্ন দূরত্ব কত? তাহলে সর্বনিম্ন দূরত্ব হচ্ছে আমাদের হচ্ছে কত? বৃত্তের ভিতরে চাইলে দূরত্ব বের করতে, আরেকজন কয় যে বৃত্তের ভিতরে হইতে পারে। বৃত্তের ভিতরে থাকলে তার সাথে আবার দূরত্ব বাইর করতে বলবে কেন? বৃত্তের বাইরের কোনো বিন্দু, অবশ্যই কোনো বাইরের, 100% এটা বৃত্তের বাইরের কোনো বিন্দু, কারণ বৃত্তের বাইরের বিন্দুর সাথেই তো তার উপরিস্থিত কোনো একটা বিন্দুর দূরত্ব বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে তাহলে অ্যান্সার কত? এইটুকুর দূরত্ব হচ্ছে 6 মাইনাস ব্যাসার্ধ 4 ইকুয়াল টু অ্যান্সার 2। এই যে এখানে শর্তটা বাংলায় সুন্দর করে লিখে দিছি, কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব মাইনাস ব্যাসার্ধ ইকুয়াল সর্বনিম্ন দূরত্ব। ঠিক আছে, ইকুয়াল সর্বনিম্ন দূরত্ব। ওকে, আর এখানে 2টা স্লাইড আছে, আর ওইখানে 3টা, 5টা স্লাইড আছে, শেষ। নিচের কোনটা বৃত্তের একটা ব্যাসের সমীকরণ? বলো তো, বৃত্তের একটা, দেখো বৃত্তের নিচের কোনটি এত বৃত্তের ব্যাসের একটা সমীকরণ? ঠিক আছে, দেখো এইটা হচ্ছে নিচের কোনটি এত বৃত্তের ব্যাসের একটা সমীকরণ। নিচের কোনটি এত বৃত্তের ব্যাসের একটা সমীকরণ? নিচের কোনটি এত বৃত্তের ব্যাসের একটা সমীকরণ? ব্যাসের একটা সমীকরণ, এটা আমাকে একটু বলো, এটা আমাকে একটু বলো। এটা এই যে আর একজন পণ্ডিতই করতেছে, অঙ্কন পাল, বলে যে নয়ন সঠিক বলছে। আচ্ছা, এইখানে যদি তুমি চিন্তা করো যে 4 - 3 বিন্দুটা যদি এর ভিতরে হয়, সাপোজ 4 - 3 বিন্দুটা এর ভিতরে, তোমার এইটাও আমি একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, দেখো ধরো যে 4 - 3 বিন্দুটা বৃত্তের ভিতরে হইল, এটা একটু খেয়াল করো যে এইটা বৃত্তের কেন্দ্র আছে কত? 4 3, আর এই বিন্দুটা হচ্ছে ধরো 4 - 3, এটা হচ্ছে 4 - 3, 4 - 3। আচ্ছা, এটা কি কোনোভাবেই সম্ভব যে একটা বৃত্ত, একটা বিন্দু বৃত্তের ভিতরে অবস্থিত, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 6 একক, তাদের মধ্যবর্তী দূরত্ব কেন্দ্র থেকে 6 একক, অথচ বৃত্তের ব্যাসার্ধ আছে 4? এটা কোনোভাবে সম্ভব এই বৃত্তের ক্ষেত্রে, এই বিন্দুর ক্ষেত্রে? দেখো তো কোনোভাবে সম্ভব কিনা যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আছে 6 একক,
তোমার কমন সেন্সটা কাজে লাগাও ভাই। এই বিন্দুটা যদি বৃত্তের ভিতরে অবস্থিত হয় তাহলে তুমি এটা কোনোভাবে সম্ভব যে বৃত্তের ব্যাসার্ধ যেখানে 4 একক সেইখানে এই বৃত্তটা কিভাবে ভিতরে অবস্থান করতে পারে যেখানে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব 6। একটা কমন সেন্স তো ভাই, একটা প্রশ্ন করার ক্ষেত্রে এটা একটা কমন সেন্স কাজে লাগাও যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4, এটা থেকে এটা বৃত্তের ব্যাসার্ধ 4, অথচ এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে 6, তাহলে 100% এই বিন্দুটা বৃত্তের বাইরে। 100% বিন্দুটা কত আছে? বৃত্তের বাইরে আছে। ভিতরে যদি হইতোই তাহলে এইটা 6 হইতো না, এটা তখন 2 হইতো, এটা তখন 3 হইতো, এটা তখন 1 হইতো, তখন আমি ব্যাসার্ধ থেকে এটা মাইনাস করতাম। ধরো আমি প্রশ্নটা এরকম করলাম যে এইটার ভিতরের কোনো একটা বিন্দু, তখন এইটার ব্যাসার্ধ যদি 4 হয় তাহলে 100% এইটার বিন্দুর দূরত্ব হইতে হবে 3 বা 2 বা 4-এর চাইতে কম, তখন এইটা থেকে এটা মাইনাস করব। দূরত্ব তো ঋণাত্মক হবে না, তাহলে মাইনাস করে দিলে দুইটার বিয়োগফলই হচ্ছে উত্তর। দুইটার বিয়োগফল হচ্ছে কি বলতো? অ্যান্সার। দুইটার বিয়োগফল আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এটা নিয়ে আর কনফিউশন আশা করি থাকবে না। ওকে ওকে, তাহলে দেখো, তাহলে দেখো, তাহলে দেখো এখান থেকে হচ্ছে আমাদের এটা অ্যান্সার। দেখো তাহলে নিচের কোনটা এত বৃত্তের ব্যাসের একটা সমীকরণ, এটা একটু বলো। দেখো নিচের কোনটা এত বৃত্তের ব্যাসের একটা সমীকরণ, এটা হচ্ছে আরইউ 23-24-এর একটা প্রশ্ন। ব্যাসের সমীকরণ, একটা বৃত্তের ব্যাস মানে হচ্ছে কেন্দ্রগামী যে, একটা বৃত্তের ব্যাসকে বলা হয় কেন্দ্রগামী যে, একটা বৃত্তের ব্যাসকে বলা হয়, এই বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে বলা হয় ব্যাস। তাহলে ব্যাসের সংজ্ঞা কি বলতো? কেন্দ্রগামী জ্যা, কেন্দ্রগামী জ্যা, এইটাকে বলা হয় ব্যাস। তার মানে ব্যাসের সমীকরণ তাহলে কি হবে? কেন্দ্র দ্বারা সিদ্ধ হবে। তাহলে ব্যাস কেন্দ্র দিয়ে যায়, তাহলে কেন্দ্র দ্বারা কি হবে বলতো? সিদ্ধ হবে, কেন্দ্র দ্বারা সিদ্ধ হবে। তাহলে একটা বৃত্তের ব্যাস 100% এইটা শিওর যে 100% শিওর যে এই বৃত্তটা কেন্দ্র দিয়ে যায়, এই ব্যাসটা একটা বৃত্তের ব্যাস তার কেন্দ্র দিয়ে যায়, তাহলে কেন্দ্র দ্বারা ওই বৃত্তটা ওই ব্যাসটা সিদ্ধ হবে। তাহলে এই বৃত্তের কেন্দ্র আছে কত? 6 - 2, 6 - 2। তাহলে দেখো 6 - 2 দিয়ে সিদ্ধ হয় কোনটা? 6 - 2, 6 - 2, 6 - 2 না, এই যে এটা হয়, এই যে সি নাম্বার হয়, সি নাম্বার হয়। তাহলে 6 - 2 অ্যান্সার কত? সি। এইটাই ব্যাসের সমীকরণ, আর কোনোটা এখানে ব্যাসের সমীকরণ হইতে পারে না। কেন্দ্র দ্বারা সিদ্ধ হবে, কেন্দ্রগামী যেটাকেই বলা হয় ব্যাস। এটা রাজশাহীর গতবারের প্রশ্ন। দেখো চিত্রে ও হইল বৃত্তের কেন্দ্র, যে এটা, এবং কোন বিএসি, দেখো কোন বিএসি হইল 60 ডিগ্রি, এটা গত ক্লাসে বলছিলাম, গত ক্লাসে বলছিলাম এইটা হচ্ছে 60 ডিগ্রি। ও সিবি কত? ও সিবি যে এই কোনটুকু কত? এটা দেখে উত্তর করা যায় তাই না? দেখেই মোটামুটি অ্যান্সার দেখেই বোঝা যায়, অপশন দেখেই বলা যায় এটা 30 ডিগ্রি উত্তর। অপশন দেখেই বলা যায় এটার উত্তর কত? 30 ডিগ্রি। তারপরে দেখো যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ, খেয়াল করো, এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক, গত ক্লাসে এটা বুঝাইছি না? এটার একটা উপপাদ্য আছে, এটা উপপাদ্য আছে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ কোনটাই? যে এটাকে বলে কেন্দ্রস্থ কোণ। এটা 60 ডিগ্রি হইলে এটা 120 ডিগ্রি, তাহলে এটা 120 ডিগ্রি, আর এই কোণ দুইটা সমান, তাহলে এটা 30, এটা 30। দেখো কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 গুণন বৃত্তস্থ কোণ। ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এটা 120। তাহলে এইটুকু কত হবে বলো? 30 ডিগ্রি। যে এই কোণটুকু চাইছে, কোন বিএসি, পুরাটা কিন্তু চায় নাই, পুরাটা কিন্তু চায় নাই, শুধু বিএসি চাইছে, শুধু ওসিবি, যে ওসিবি এইটুকু চাইছে। তাহলে অ্যান্সার কত ডিগ্রি বলো? 30 ডিগ্রি। এই লাস্ট, এটি মনে হয় শেষ। হ্যাঁ এটাই শেষ, হ্যাঁ বি নাম্বার অ্যান্সার। এখন দেখো আর একটা দুইটা স্লাইড, এই যে এখানে স্কিপ করছিলাম, যে দুইটা স্লাইড একটু করায় দেই, যেটা হচ্ছে এখানে দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে, খেয়াল করো এটা লাস্ট টপিকস, দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, দুইটা বৃত্ত যদি পরস্পরকে কি করে বলতো? স্পর্শ করে, স্পর্শ করে। দেখো স্পর্শ কয়ভাবে করতে পারে এটা একটু দেখাই, যে দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে, তাহলে দেখো এরকম হইতে পারে যে এটা পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে, এটা পরস্পরকে বহিস্থভাবে, যে এখান থেকে এইটুকু বহিস্থভাবে স্পর্শ করছে। ঠিক আছে, এরকম হইতে পারে না যে দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে
সাধারণ স্পর্শক কয়টা হয় দেখো তো, এইটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, বাইরে মানে বহিস্থভাবে স্পর্শ, বহিস্থভাবে স্পর্শ, তাহলে সাধারণ স্পর্শক কয়টা হয় দেখো, একটা সাধারণ স্পর্শক, দুইটা সাধারণ স্পর্শক, তিনটা। ঠিক আছে, দেখো সাধারণ স্পর্শক কয়টা হচ্ছে, একটা দুইটা তিনটা, তাহলে বহিস্থভাবে স্পর্শ করলে সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শক ইকুয়াল টু তিনটি। বহিস্থভাবে স্পর্শ করলে, দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে সাধারণ স্পর্শক কয়টা, একটা দুইটা তিনটা, এটা স্পর্শক আর কি, এটা এখানে লাগাই দিও আর কি। ওকে, এইখানে স্পর্শ করছে, হ্যাঁ স্পর্শক। ওকে, দেখো তাহলে এখন এইটা যদি R1 হয়, এইটা যদি R2 হয়, R2 হয়, এই বৃত্তের ব্যাসার্ধ R2, এই বৃত্তের ব্যাসার্ধ R1, এইটার কেন্দ্র C1, এটার কেন্দ্র হচ্ছে C2, দুইটার কেন্দ্র। তাহলে আমি বলতে পারি না যে বহিস্থভাবে স্পর্শ করলে, তাহলে এইটা হচ্ছে বহিস্থ স্পর্শ, এটা হচ্ছে বহিস্থ স্পর্শ, বহিস্থ স্পর্শ, তাহলে বহিস্থ স্পর্শ। তাহলে বহিস্থ স্পর্শের ক্ষেত্রে আমি বলতে পারি না যে কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু R1 প্লাস R2, ইকুয়াল টু R1 প্লাস R2। ঠিক আছে, দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে, দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে একটা কেন্দ্র থেকে আরেকটা কেন্দ্রের দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান। দেখো, একটা কেন্দ্র থেকে আরেকটা কেন্দ্রের দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান। সাধারণ স্পর্শক থাকবে কয়টা, তিনটা। এখন যদি অন্তস্থভাবে স্পর্শ করে, যদি অন্তস্থভাবে স্পর্শ করে, এটা কি হবে বলতো, যদি অন্তস্থভাবে স্পর্শ করে, অন্তস্থভাবে ধরো এটা একটা বৃত্ত, আরেকটা বৃত্ত ধরো, আমি একটু ছোট বৃত্ত আঁকাই, আরেকটা বৃত্ত, একটু ছোট বৃত্ত আঁকাই, ছোট বৃত্ত আঁকাই, এটা হচ্ছে আমাদের ধরো এই বৃত্ত। হ্যাঁ, দেখো এই যে সাদা পার্টটুকু করা, এই যে দেখো এইখান থেকে সাদা পার্টটুকু যেটুকু করা, এই যে এইটা এই বৃত্তের কেন্দ্র। তাহলে দেখো খেয়াল করো যে অন্তস্থভাবে দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, তাহলে এইখানে সাধারণ স্পর্শক কয়টা হবে, এইখানে সাধারণ স্পর্শক আমাদের হচ্ছে কয়টা হবে দেখো, এইখানে সাধারণ স্পর্শক আমাদের কয়টা হবে, তাহলে সাধারণ স্পর্শক হচ্ছে আমাদের একটা। ঠিক আছে, তাহলে লেখো অন্তস্থ স্পর্শ, এখানে একটু লেখো যে অন্তস্থ স্পর্শ, অন্তস্থ স্পর্শ, তাহলে সাধারণ স্পর্শক একটা, সাধারণ স্পর্শক একটি। ঠিক আছে, সাধারণ স্পর্শক কয়টা থাকবে বলো, একটা থাকবে। এটাও প্রশ্ন কিন্তু আসে যে অন্তস্থভাবে স্পর্শ করলে সাধারণ স্পর্শক বা কমন স্পর্শক একটা। আর এইটা যদি আমাদের C1 হয়, দেখো এটা C1, এটা C2, তাহলে আমি বলতে পারি অন্তস্থ স্পর্শের ক্ষেত্রে C1 C2 দূরত্বটা হবে, দেখো C1 C2 দূরত্ব হবে R1। এটা যদি R1 হয়, এই সবুজটা বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এইখান থেকে এইটুকু, আর ছোট বৃত্তের ব্যাসার্ধ এইটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। তাহলে আমি বলতেই পারি যে R1 থেকে বড়টা থেকে ছোটটা বাদ, R1 মাইনাস R2। এটা কোন ক্ষেত্রে বলো, এটা কোন ক্ষেত্রে, এটা হচ্ছে অন্তস্থ স্পর্শের ক্ষেত্রে, অন্তস্থ স্পর্শের ক্ষেত্রে। ওকে, তাহলে অন্তস্থ স্পর্শের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা হচ্ছে C1 C2, একটু বাঁকা তেরা হয়ে গেল, বাঁকা তেরা হয়ে গেল, তাহলে এটা হবে C1 C2 ইকুয়াল R1 মাইনাস R2, মানে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিবা, বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিবা, এটাই হচ্ছে স্পর্শক। আর যদি তোমার এরকম হয় যে দুইটা বৃত্ত হচ্ছে স্পর্শ করে নাই, দুইটা বৃত্ত স্পর্শ করে নাই, হ্যাঁ, এরকম একটা বৃত্ত, এরকম একটা বৃত্ত, দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে নাই, তাহলে দেখো এদের সাধারণ স্পর্শক কয়টা হবে, এদের সাধারণ স্পর্শক কয়টা হবে দেখো, এই যে একটা, এদের সাধারণ স্পর্শক একটা, সাধারণ স্পর্শক দুইটা, সাধারণ স্পর্শক তিনটা, সাধারণ স্পর্শক চারটা। এটা একটু সোজা করে দেই, দেখছো এইটা হচ্ছে দাগ টানা যায় না, এই বাঁকা হয়ে যাচ্ছে। কি জানি একটা গান আছে না, নারীদের চলন বাঁকা, এরকম হয়ে যাচ্ছে। সব কিছুতেই নারী চলে আসে, আমার কোনো দোষ আছে? এই ছেলেরা বল যে সব কিছুতেই নারী চলে আসে, এখানে আমার কোনো দোষ আছে? নারীরা বাঁকা। তাহলে একটা দুইটা তিনটা চারটা, তাহলে সাধারণ স্পর্শক হবে চারটা, সাধারণ স্পর্শক চারটি।
ঠিক আছে? কোন ক্ষেত্রে ভাই? যদি দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ না করে, দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ না করে, একটা দুইটা তিনটা চারটা, দুইটা বৃত্তের কমন স্পর্শক, মানে কমন স্পর্শক মানে কি? দুইটা বৃত্তকেই টাচ করছে এরকম স্পর্শক, দুইটা বৃত্তকেই টাচ করছে, স্পর্শ করছে, এরকম স্পর্শককে বলা হয় সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ওভারঅল। তাহলে আমার মেইন ডাটা হচ্ছে এই যে এটা, বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে r1 r2 সমান, আর অন্তস্থভাবে স্পর্শ করলে কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে r1 মাইনাস r2, বড়টা থেকে ছোটটা বাদ। ঠিক আছে? শুধু এই যে এইটা ইম্পর্টেন্ট, এখান থেকে একটু স্টার করে দিচ্ছি। আমার এখান থেকে লাগবে শুধু এই যে এইটা আর শুধু এই যে এটা, এই দুইটা ডাটা এখানে লাগবে, আর কোনোটাই লাগবে না, আর কোনোটাই লাগবে না। শেষ, দুইটা ম্যাথ আছে, ক্লাস শেষ, দুইটা ম্যাথ আছে, ক্লাস শেষ করে দিচ্ছি। কাইন্ডলি তোমরা ক্লাসটা শেষ করে যাও, দুইটা ম্যাথ আছে। এই যে দেখো, এত এবং এত বৃত্ত দুটি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে পি কত? পি কত? এটা রাজশাহীর প্রশ্ন। এখন খেয়াল করো, এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কত? খেয়াল করো তো, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0, এই বৃত্তের কেন্দ্র ইকুয়াল টু 0 0, এই বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু হচ্ছে পি, আর 1 ইকুয়াল টু ধরলাম পি। ঠিক আছে? আর এই বৃত্ত দুইটা পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কত দেখো তো? এই বৃত্তের কেন্দ্র আমাদের হচ্ছে 0 4 0 4। ব্যাসার্ধ কত দেখো? ব্যাসার্ধ 16, কত আসতেছে? 0 4 0 4 0 4। কোনো কি ডাটা মিস্টেক করছে কিনা? কোনো ডাটা মিস্টেক করছে কিনা? 0 4, তাহলে 16 প্লাস 9, আচ্ছা দেখি করে দেখি, 16 প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 25, 25 মানে 5, তাহলে এইটার ব্যাসার্ধ আসতেছে 5। এখন আমার কথা হচ্ছে অন্তস্থ স্পর্শ করছে, এখানে একটা কথা বলে দিছে যে অন্তস্থ স্পর্শ, তাহলে কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে বড়টা থেকে ছোটটা বাদ ব্যাসার্ধ, বড়টা থেকে ছোটটা বাদ। কিন্তু এখানে একটা কনফিউশনের জায়গা আছে। কনফিউশনের জায়গা কি? যে এই পিটা বড় না এইটা বড়, এটা কিন্তু তুমি জানো না, তুমি কোনটা থেকে কোনটা বাদ দিবা, দুইটা অ্যান্সার হইতে পারে। এখন দেখো, এইটা একটা কেন্দ্র, এটা একটা কেন্দ্র, তাহলে C1 C2 এর মান কত আছে দেখো তো? 0 0 মাইনাস 0 হোল স্কয়ার প্লাস 4 মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল টু 4। ভাই বুঝলাম না, এটা কি করলেন? এই যে একটা কেন্দ্র, এই যে একটা কেন্দ্র, 0 0 এবং 0 4 এর মধ্যবর্তী দূরত্ব কত? 4 স্কয়ার মানে 4, তাহলে কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4। এখন তাহলে আমি বলতে পারি না, বা এই যে অন্তস্থ স্পর্শের ক্ষেত্রে, অন্তস্থ স্পর্শের ক্ষেত্রে আমরা এই তথ্যটা বলতে পারি, তাহলে 4 ইকুয়াল টু, এখন হয় এরকম হইতে পারে, হয় পি মাইনাস 5, সুতরাং পি এর ভ্যালু আসবে 9, এটা হইতে পারে, অথবা অর এটাও হইতে পারে, অথবা 4 ইকুয়াল টু 5 মাইনাস পি, এটাও হইতে পারে, সুতরাং পি এর ভ্যালু আসতেছে 1। দেখো 9 অপশনে নাই, 1 আছে, তাহলে অ্যান্সার কত? 1। 9 অপশনে নাই। ভাই বুঝলাম না, কি করলেন? অন্তস্থ স্পর্শের ক্ষেত্রে দুইটা বৃত্তের, এই বৃত্তের কেন্দ্র 0 0, এই বৃত্তের কেন্দ্র 0 4, এই কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আসতেছে কত? 4। তাহলে কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অন্তস্থ স্পর্শের ক্ষেত্রে r1 মাইনাস r2, বড়টা থেকে ছোটটা বাদ। কিন্তু বড়টা কোনটা এটা তো আমি জানি না, কারণ এটার ব্যাসার্ধ দেওয়া নাই, p5 হইতে পারে, p থেকে 5 বাদ অথবা 5 থেকে p বাদ, দুইটার একটা হইতে পারে, তাহলে হয় 1 হবে নয় 9 হবে, তাহলে এইটার অ্যান্সার 1 9, দুইটাই হইতে পারে। তো 9 তো অপশনে নাই, তো সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার কত? 1। দুইটা একসাথে দিবে না অপশন, হ্যাঁ, দুইটা একসাথে অপশন দিবে না। এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এত বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে দেখো একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 4 3, আর একটা বৃত্ত এটার কেন্দ্র হচ্ছে কত বলতো? 0 0, এটার কেন্দ্র 0 0, তাহলে দেখো C1 C2 এর মান কত হবে? √4 স্কয়ার 3 স্কয়ার, 4 স্কয়ার 3 স্কয়ার ইকুয়াল 5। ভাই বুঝলাম না, কি করলেন? এইটার একটা কেন্দ্র 4 3, এই বৃত্তের কেন্দ্র 0 0, কেন্দ্রের 0 0, তাহলে C1 C2 এর মধ্যবর্তী দূরত্ব 5, আর এই বৃত্তের ব্যাসার্ধ দেখো দেওয়া আছে, ধরলাম যে r1 এর ভ্যালু দেওয়া আছে বা r2 এর ভ্যালু দেওয়া আছে 2 2, তাহলে বহিস্থভাবে স্পর্শ করলে, বহিস্থভাবে স্পর্শ করলে আমরা জানি যে বহিস্থ স্পর্শের ক্ষেত্রে C1 C2 ইকুয়াল r1 প্লাস r2,
R1 প্লাস R2, তো R2 দেওয়া আছে, R1 বের করতে হবে। C1 C2 এর দূরত্ব কত 5 মাইনাস R1 বের করতে হবে, R2 দেওয়া আছে -2 ইকুয়াল টু R1, সুতরাং R1 এর ভ্যালু আছে 3, R1 এর ভ্যালু আছে 3। এখন কথা হচ্ছে অন্যটা, কথা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র পাইলাম আর ব্যাসার্ধ পাইলাম কত 3, তাহলে বৃত্তের সমীকরণ কত হবে x - 4 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার মানে 3 স্কয়ার। এটাই বৃত্তের সমীকরণ, এটাই বৃত্তের সমীকরণ। ভাই বুঝি নাই অঙ্কটা, আর একবার সুন্দর ঠান্ডা মাথায় বুঝাই দেন, এইটা বুঝলে অঙ্ক শেষ, ক্লাস শেষ, আর নাই, আর আছে, আর নাই, আর নাই, এগুলা পড়ায় ফেলছি। এটাই লাস্ট প্রশ্ন। হ্যাঁ, এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এত বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। এই বৃত্তের কেন্দ্র 0 0, এই বৃত্তের কেন্দ্র 4 3, তাহলে 4 3 থেকে 0 0 এর মধ্যবর্তী দূরত্ব C1 C2, এটা C1 C1, এটা হচ্ছে C2, কেন্দ্র C2। তাহলে C1 C2 এর মধ্যবর্তী দূরত্ব কত বলো তো? এটা হচ্ছে, ধরো এটার কেন্দ্র হচ্ছে কত, এইটার কেন্দ্র ধরলাম যে C2, তাহলে C2 হচ্ছে 0 0, তাহলে C1 C2 এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5। বহিস্থ স্পর্শর ক্ষেত্রে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে C1 C2 ইকুয়াল R1 প্লাস R2, তাহলে 5 একটা ব্যাসার্ধ জানা আছে, এই বৃত্তের ব্যাসার্ধ কত 2, তাহলে 2 মাইনাস করে দিলে অপর বৃত্তের ব্যাসার্ধ 3, তাহলে এই বৃত্তের কেন্দ্রও পাইলাম ব্যাসার্ধও পাইলাম, x - 4 স্কয়ার y - 3 স্কয়ার ইকুয়াল টু y 3 স্কয়ার। এখন তুমি চাইলে ইলাবোরেট করতে পারো, এটাকে বৃত্তের সমীকরণ বাইর করতে পারো। ঠিক আছে, বলো ডান কিনা, সিউ সু সু। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আমি একটু বাড়িতে যাব এখন, একটু এয়ারপোর্ট যাব, আব্বা আসবে, রিসিভ করব, তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। বাড়িতে গেলেই ভাল লাগে। ঠিক আছে, তোমরাও বাড়িতে যাও মাঝে মাঝে যারা মেসে থাকো, আমি সময় পাইলেই বাড়িতে চলে যাই। ওকে, তাহলে হচ্ছে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। দোয়া রাখো যাতে হচ্ছে আবার সুন্দরভাবে ফিরে আইসা তোমাদের মাঝে আবার ক্লাসে দেখা হয়। এই দুইটা চ্যাপ্টার কমপ্লিট করো, বৃত্ত, নিউটনিয়ান বলবিদ্যা, দুইটা চ্যাপ্টার শেষ করে দিলাম না, বৃত্ত, নিউটনিয়ান বলবিদ্যা। এখন দেখবা যে একদম টানা শেষ হয়ে যাবে, আস্তে আস্তে ফ্লোতে চলে আসলে দেখবা তখন আরো টানা শেষ করতে পারবা। আল্লাহ হাফেজ।